বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 11ই নভেম্বর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের দেওয়ানি কার্যবিধির চতুর্থ ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সমন নিয়ে। সমন সমন সম্পর্কে দেওয়ানি কার্যবিধিতে আলোচনা করেছে 5 আদেশ এবং ধারা 27 থেকে 32। তো সমন আসলে কি? সমন হলো যখন আর্জি দাখিল করা হলো, আর্জি দাখিলের পরে বিবাদীকে অবগত করার যে প্রক্রিয়া, যে আপনার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে, অমুক তারিখে আপনাকে হাজির হতে হবে বা অমুক তারিখের মধ্যে আপনাকে লিখিত জবাব দাখিল করতে হবে, এই যে যে বিবাদীকে জানানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলে? সমন। এবং একটা জিনিস মনে রাখবেন যে কখনো কখনো মূল মামলার ক্ষেত্রে এটাকে সমন বলে, কিছু কিছু ক্ষেত্রে এটাকে বলে নোটিশ। নোটিশ। তো আমরা যদি একটু পড়ি, দেখেন যে দেওয়ানি কার্যবিধির 27 থেকে 32 ধারায় এবং 5 আদেশে সমন নিয়ে আলোচনা করা হয়েছে। তো এখানে বাদী কর্তৃক আর্জি দাখিলের মাধ্যমে মকদ্দমা দায়ের করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিবাদীকে জানানো যে তার বিরুদ্ধে মকদ্দমা দায়ের করা হয়েছে এবং উক্ত মকদ্দমায় আত্মপক্ষ সমর্থনের জন্য হাজির হতে বলা। সমন প্রদানের মাধ্যমে আদালতে এই কাজটা কি বলেন করে থাকে। তো তারপরে সমন হলো আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো নথি যার মাধ্যমে কোনো ব্যক্তিকে কোনো নির্দিষ্ট আদালতের বিচারক বা কর্মকর্তার নিকট হাজির হতে হুকুম দেওয়া হয়। দেওয়ানি কার্যবিধির 27 ধারায়, আন্ডারলাইন করবেন, দেওয়ানি কার্যবিধির 27 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে যথাযথভাবে মকদ্দমাটি দায়ের করা হয়েছে সেক্ষেত্রে হাজির হতে বা দাবির জবাব দিতে বিবাদীকে সমন প্রেরণ করা যেতে পারে। তাহলে দুইটা বিষয় সমান উল্লেখ থাকে, একটা হলো সে কবে হাজির হবে আর কবে জবাব দিবে। বুঝছেন? কবে তাকে আদালতে সরাসরি হাজির হতে হবে আর কবে তাকে কি দিতে হবে? জবাব দিতে হবে। এই বিষয়গুলো আলোচনা করেছে কত ধারায়? 27 ধারায়। এবং এখানে ছোট্ট করে একটু লেখেন, ধারা 27 বিবাদীর প্রতি সমন। বিবাদীর প্রতি সমন আছে কত ধারায়? 27 ধারায়। একটু লেখেন, বিবাদীর প্রতি সমন 27 ধারায়। তো এখন আমরা চলে আসি সমন প্রেরণ, ইস্যু অফ সামন। 5 আদেশের এক বিধি। এখানে কোনো বিধি যদি মনে রাখার দরকার নাই, আমি যে বিধিটা মনে রাখতে বলবো সেটাই মনে রাখবেন। আপাতত যেটা মনে রাখতে হবে, সমন প্রেরণের জন্য নিয়োগকৃত আদালতের অফিসার বিবাদী বরাবর সমন প্রেরণ করবে। যদি বলে সমন বিবাদী বরাবর প্রেরণ কে করবে? আদালতের নিয়োগকৃত অফিসার। তারপরের লাইনটা দেখেন, মকদ্দমা দায়েরের গোল দিবেন 5 কার্য দিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে, এটা বাধ্যতামূলক। গোল দেন 5 কার্য দিবসের মধ্যে। 5 আদেশে দুইটা দিন আছে, একটা হলো 5 কার্য দিবস আর একটা হলো 30 দিন। এই দুইটা দিনের মধ্যে পার্থক্য আছে। যদি আপনাকে বলে যে সমন, আপনি যখন আর্জি দিলেন, আর্জি দেওয়ার সাথে সাথে কোর্ট থেকে সমন ইস্যু করবে হলো 5 কার্য দিবস, সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে দিবে 5 কার্য দিবসের মধ্যে, আর ওই কর্মকর্তা বিবাদী বরাবর ওই সমনটা পৌঁছায় দিবে 30 দিন মধ্যে। বোঝেন কিনা? কোর্ট ইস্যু করবে 5 কার্য দিবস, কার কাছে? ধরেন প্রসেস সার্ভার বা কুরিয়ার সার্ভিস, যাই হোক না কেন, আর সে বিবাদী বরাবর পৌঁছাবে কত দিনের মধ্যে? দুইটা দিন খেয়াল রাখতে হবে। বিবাদী বরাবর কিন্তু 5 কার্য দিবসের মধ্যে পৌঁছাবে না, বিবাদী বরাবর পৌঁছাবে কতদিন? 30 দিন, যেটা আমরা পরে আসতেছি। যদি নির্ধারিত সময়ে অফিসার সমন দিতে বা ইস্যু করতে ব্যর্থ হয় তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে। ধরেন 5 কার্য দিবসের মধ্যে সে সমন দিতে পারে নাই, তাহলে সে দায়ী হবে কিসের জন্য? অসদাচরণ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন কর্মকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সমন ইস্যু করতে ব্যর্থ হয় তাহলে সে কিসের জন্য দায়ী হবে? মিসকন্ডাক্ট। অসদাচরণের ইংরেজি কি? মিসকন্ডাক্ট। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে, এই লাইনটা আন্ডারলাইন করেন, আরজি পেশ করার সময় বিবাদী হাজির হয়ে বাদীর দাবি স্বীকার করে নিলে উক্ত ক্ষেত্রে বিবাদীকে কোনো সমন প্রেরণ করতে হবে না। অর্থাৎ যখন এই আরজিটা দাখিল করা হলো চিফ মিনিস্ট্রিয়াল অফিসারের কাছে, আমরা গতকাল পড়ছিলাম আরজি দাখিল করে কার কাছে? প্রধান কেরানি বা চিফ মিনিস্ট্রিয়াল অফিসার, যার আর এক নাম সেরেস্তাদার। যখন তার কাছে আরজিটা দেওয়া হলো ওই মুহূর্তে
যদি বিবাদী উপস্থিত থাকে তাহলে তারে আর সমন দেওয়ার দরকার নাই। বিবাদীর উপর সমন প্রেরণ করা হলে বিবাদী, এটা আমরা মোটামুটি জানি, ব্যক্তিগতভাবে হাজির হতে পারে, উকিলের মাধ্যমে পারে, মকদ্দমার সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে পারে, এমন উকিলের দ্বারা হাজিরা দিতে পারে। আমরা একটু যে গতকাল পড়ছিলাম আদেশ 3-এ, যে কোনো মামলায় সে স্বয়ং নিজে পারে, স্বীকৃত প্রতিনিধির মাধ্যমে পারে, অথবা কার মাধ্যমে পারে, উকিলের মাধ্যমে পারে। তো এখন সরাসরি চলে আসব পরের প্যারায়। দেখেন, প্রত্যেকটি সমন, এটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটি সমন বিচারক কর্তৃক স্বাক্ষরিত হতে হবে বা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত অফিসার কর্তৃক স্বাক্ষরিত হতে হবে। এ জায়গায় দুইটা বিষয়, প্রত্যেকটি সমন কে 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 স্বাক্ষর করবে বলেন? বিচারক। অথবা পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সমন কে স্বাক্ষর করবে, বিচারক, অথবা সমন দেওয়ার জন্য নিয়োগকৃত কে? অফিসার। বুঝছেন? প্রত্যেকটি সমনের সাথে আর্জির একটি নকল বা অনুমতি প্রদত্ত হলে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিতে হবে। এখানে সংক্ষিপ্ত বিবৃতিটা শব্দটা বললেন, আমরা জানি যে আর্জি নকল তো দিতেই হবে। গতকাল আর্জি খারিজের কারণ পড়ছিলাম না 5টা, তার ভিতর পঞ্চম কারণ ছিল যে বিবাদী যতজন আর্জির নকল ততটা, মনে আছে? তো এর মধ্যে আর্জির নকল সবসময় দিতে হবে এমন কোনো কথা নাই। আদালত যদি অনুমতি দেয় তাহলে সংক্ষিপ্ত বিবৃতিও দেওয়া যেতে পারে। অনেক সময় এরকম হয় যে একটা মামলার আর্জি ধরেন কয়েকশো পেজ, 100 পেজ, আবার বিবাদী আছে 100 জন, তাহলে তো ওই ফটোকপি করতে করতেই জীবন শেষ। তাহলে আদালত অনুমতি দিলে যে এত বড় আর্জি দেওয়া লাগবে না, একটা সংক্ষিপ্ত বিবৃতি দিলেও হবে। বাট এটা অনুমতি দেওয়া লাগবে কার? আদালতের। তো এই জায়গায় কোনো বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই। জেনে রাখা ভালো, যেটা মনে রাখবেন, মকদ্দমা দায়েরের কত কার্যদিবসের মধ্যে সমন ইস্যু করতে হবে? 5 কার্যদিবস। দেখেন, 2022 সালের পরীক্ষায় একটা প্রশ্ন এসেছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী প্রতিটি সমনে কে স্বাক্ষর করবে? বিচারক। কে স্বাক্ষর করবে? বিচারক। সেলফ প্র্যাকটিসের 3, তারপরে 4, 5 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, যে প্রত্যেকটি সমন প্রেরণ করতে হবে মকদ্দমা দায়েরের কয় কার্যদিবসের মধ্যে? 5 কার্যদিবস। এগুলো ইম্পর্টেন্ট। আর চলে আসি সমন জারি। 5 আদেশের 9 বিধি। 2012 সালের দেওয়ানি কার্যবিধির 5 নং আদেশের 9 নং বিধিটি সংশোধন করা হয়, 9 ক বিধিটি যুক্ত করা হয়। অ্যাকচুয়ালি 9 নং বিধিটা 2025-এও সংশোধন করা হয়েছে, শুধু 2012 না। 5 আদেশের যে 9 নং বিধি, এটা সংশোধন করা হয়েছে সর্বশেষ কত সালে? 2025 সালে। তো প্রথমে আমরা চলে আসি 9 বিধিতে কি আছে। আদালত কর্তৃক সমন জারি, যে ক্ষেত্রে বিবাদী আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বাস করে। এটা একটু আন্ডারলাইন করেন, যে ক্ষেত্রে বিবাদী বাস করছে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায়। এখতিয়ারভুক্ত এলাকা মানে হলো যে জায়গায় মামলা করতে বিবাদীও বাস করে সেই জায়গায়, সেই এলাকায়। গোপালগঞ্জে মামলা করলে বিবাদীও বাস করে গোপালগঞ্জে। সেক্ষেত্রে বিবাদীর প্রতি আদালত কর্তৃক সমন জারির পন্থা 9 আদেশে বলা হয়েছে। এক্ষেত্রে বিবাদীর প্রতি সমন নিম্নলিখিত পন্থা বা মাধ্যমে জারি করা যেতে পারে। প্রথমে দেখেন, আদালত তার অধস্তন অফিসারের মাধ্যমে সমন জারি করতে পারে। আদালত তার অধস্তন অফিসার একজন ব্যক্তিই থাকে, তার নাম কি? প্রসেস সার্ভার, যে তার কাজই হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে সমন গুলো পৌঁছিয়ে দেওয়া। তাহলে প্রসেস সার্ভারের মাধ্যমে সমন জারি করতে পারে। বা জেলা জজ কর্তৃক তালিকাভুক্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কুরিয়ার সার্ভিস, প্রতিটা জেলায় একটা জেলা জজের একটা কুরিয়ার সার্ভিসের তালিকা আছে, যে ধরেন সুন্দরবন আছে, কন্টিনেন্টাল আছে, এসএ পরিবহন আছে, যে এই কুরিয়ার সার্ভিস গুলো সমন জারি করবে। ফ্যাক্স বার্তার মাধ্যমে। ফ্যাক্স বার্তা আসলে খুব বেশি প্রচলন নাই, বাট এখনো বলা আছে। ইমেইলের মাধ্যমে ডকুমেন্ট প্রেরণ করে সমন জারি করা যেতে পারে। এখানে একটা কথা লেখেন স্টার দিয়ে, এসএমএস লেখেন, এসএমএস। হ্যাঁ লেখেন, এসএমএস, ভয়েস কল, ভয়েস কল। তারপরে লিখবেন ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। এসএমএস, ভয়েস কল, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে। ব্র্যাকেটে লেখেন সংশোধনী 2025, সংশোধনী 2025। তো
যদি আপনারে বলা হয় যে এসএমএস এর মাধ্যমে বা ইমেইলের ভয়েস কলের মাধ্যমে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মাধ্যমে সমন জারির যে পদ্ধতি এটা কত সালে সংশোধন করা হয়? 2025। বুঝতে পারছেন? আচ্ছা, একটু অপেক্ষা করেন একটু। তো এই যে যে এসএমএস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, এটা হলো 9 এর উপবিধি 3। 9 উপবিধি কত? 3। 2025 সালের এই আপনার 18 বিজিএস পরীক্ষার প্রশ্ন এসেছে যে এই যে যে এসএমএস ভয়েস কল ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বা সর্বশেষ সংশোধনীতে কোন বিধিটি সংশোধন করা হয়? 9 এর 5 আদেশের 9 এর উপবিধি কত? 3। তারপরে দেখেন, যখন সমন যথাযথ কর্মকর্তার নিকট বা কুরিয়ার সার্ভিসের নিকট প্রেরণ করা হয়, উক্ত কর্তৃপক্ষ বা কুরিয়ার সার্ভিস সমন প্রাপ্তির তারিখ হতে 30 দিনের মধ্যে সমন বিবাদী বরাবর পাঠাবে। কতদিন? 30 দিন। তাহলে সমন ইস্যু করবে 5 কার্য দিবসের মধ্যে, আর বিবাদী বরাবর পাঠাবে কত দিনের মধ্যে? 30 দিন। যদি উক্ত কর্মকর্তা পাঠাতে ব্যর্থ হয় তাহলে সে অসদাচরণের জন্য দায়ী হবে, এবং আন্ডারলাইন করেন এটা ভিভিআই। যদি কর্মকর্তা ব্যর্থ হয়, আদালতের কর্মকর্তা ব্যর্থ হলে সেই দায়ী হবে কিসের জন্য? অসদাচরণ। আর কুরিয়ার সার্ভিসের সমন পাঠাতে ব্যর্থ হলে জেলা জজ তার নাম তালিকা থেকে বাদ দিবে। যদি কোনো কুরিয়ার সার্ভিস ব্যর্থ হয় তাহলে জেলা জজ তার নাম তালিকা থেকে কি দিবে? বাদ দিবে। বুঝতে পারছেন? তো আমরা চলে আসি, জেনে রাখা ভালো, সমন জারির উদ্দেশ্যে কুরিয়ার সার্ভিসের তালিকা কে প্রণয়ন করবে? জেলা জজ। পরীক্ষায় দুইটা বিষয় খেয়াল করবেন। প্যানেল অফ মেডিয়েটরস, মধ্যস্থতার ক্ষেত্রে আমরা পড়ছিলাম মধ্যস্থতার তালিকা কে প্রণয়ন করে? জেলা জজ। আবার কুরিয়ার সার্ভিসের তালিকা কে প্রণয়ন করবে? জেলা জজ। এর মধ্যে একটা জিনিস মনে রাখবেন, প্যানেল অফ মিডিয়েটরস এর ক্ষেত্রে তালিকা প্রণয়নের ক্ষেত্রে জেলা জজ কার পরামর্শ নেবেন? সভাপতি। ওই সংশ্লিষ্ট বার সমিতির সভাপতি। কিন্তু এই জায়গায় কোনো পরামর্শের কথা বলা নাই। তারপরে দেখেন, 9 ক বিধির অধীন বাদী ব্যক্তিগতভাবে সমন জারি করতে পারে। 9 ক মানেই হলো ব্যক্তিগতভাবে সমন জারি। এখন যদি বলেন স্যার ব্যক্তিগতভাবে সমন জারি কি, বাদী বলবে যে ইওর অনার, কোনো প্রসেস সার্ভারেও পাঠানো লাগবে না, ইমেইলেও পাঠানো লাগবে না, আমার কাছে সমন দেন, আমি বিবাদীর চিনি, বিবাদীর বাড়ি যাই, আমি সমনটা জারি করে আসি। এটাই হলো কি ব্যক্তিগতভাবে সমন জারি। কোথায় আছে? 9 ক। 9 বিধির অধীন আদালত কর্তৃক সমন জারির গোল দিবেন অতিরিক্ত হিসেবে আদালত বাদী কর্তৃক সমন জারির জন্য বিবাদী বরাবর সমন জারির জন্য বাদীকে সমনের কপি দিতে পারে। তাহলে 9তে বলছে কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স, এসএমএস, ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস, আদালতের কর্মকর্তা, এই সবগুলো আছে কততে? 9তে। আর ব্যক্তিগতভাবে সমন জারি 9 ক। আচ্ছা, এখন আমরা চলে আসি সমন জারির পদ্ধতি, মোড অফ সার্ভিস অফ সমন। সমন জারি করতে হবে, সমনের কপি আন্ডারলাইন করবেন, পৌঁছাইয়া দিয়া আর হলো লটকাইয়া দিয়া। পৌঁছাইয়া দিয়ার একটা কি? লটকাইয়া দিয়া। পৌঁছাইয়া দিয়া মানে হলো হাতে হাতে পৌঁছাই দিছে, যে এই যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, এই যে সমন নেন। আর লটকাইয়া দেওয়া মানে হলো যার বারবার সমন জারি করা হয়েছে তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার বাড়ির যে প্রকাশ্য স্থান সেখানে এটা লাগাই দিয়ে আসছে, লটকাই দিয়ে আসছে, যাতে সকলের চোখে পড়ে। এটা হলো কি? লটকাই দিয়ে। তো বিধিটি মনে রাখার প্রয়োজন নাই। বহু সংখ্যক বিবাদীর ক্ষেত্রে প্রত্যেক বিবাদীর উপর সমন জারি করতে হবে। যদি বিবাদী হয় 100 জন, সবার উপরে সমন জারি করতে হবে। সাধারণত সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দিতে হবে। যদি সে কোনো এজেন্ট সমন গ্রহণের জন্য ক্ষমতা দিয়ে থাকে তাহলে তাকে প্রদান করা যাবে। ধরেন একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, সমন গ্রহণের জন্য তার একজন এজেন্টই আছে, এজেন্ট, তাহলে সে না থাকলেও তার এজেন্ট বরাবর সমন জারি করা যাবে। তারপরে আমরা চলে আসি 2 নাম্বার পয়েন্টটা দেখেন, স্থাবর সম্পত্তিতে প্রতিকার বা ক্ষতিপূরণের মকদ্দমার ক্ষেত্রে যদি সমন বিবাদীকে ব্যক্তিগতভাবে দেওয়া যায় না বা সমন গ্রহণের জন্য বিবাদীর ক্ষমতাপ্রাপ্ত এজেন্ট না থাকে, উক্ত সম্পত্তির দায়িত্বে আছে বিবাদীর এমন এজেন্টের নিকট সমন দেওয়া যাবে। এটা মোটামুটি একই এজেন্ট
এজেন্টের কাছে দেওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট। 3 নাম্বারটা দেখেন, এটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। যখন কোনো মকদ্দমায় যদি সমন জারির সময় বিবাদী তার বসবাসের স্থানে অনুপস্থিত থাকে, মানে যার প্রতি মামলাটা করা হয়েছে মাহবুব সাহেব ওই জায়গায় গিয়ে পাওয়া যায় নাই, সমন গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত তার কোনো প্রতিনিধি না থাকে, মাহবুব সাহেব তো নাই, ওনার বেকারির কোনো প্রতিনিধিও নাই, তাহলে বিবাদীর সাথে বসবাস করে তার পরিবারের এই রূপ যে কোনো গোল দিবেন প্রাপ্তবয়স্ক লোকের উপর সমন জারি করা যাবে। তাইলে ওনার বাসায় যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি থাকে যারা ওনারা একসাথে থাকে, ওনার ওয়াইফ যদি থাকে ওয়াইফের কাছে সমন দিয়ে আসা যাবে। দেওয়ানি কার্যবিধি 2012 সালের সংশোধনী দ্বারা প্রাপ্ত বয়স্ক পুরুষ সদস্যের পরিবর্তে প্রাপ্তবয়স্ক শব্দ প্রতিস্থাপন করা হয়। এখন একটা জিনিস খেয়াল করবেন যে আগে ফৌজদারি মামলায়ও ছিল প্রাপ্তবয়স্ক পুরুষ, এখন 2025 সালের সংশোধনীতে ফৌজদারিতেও প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তি, তো দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, এখন সমন কিন্তু তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তির উপরই জারি করা যাবে। তো সেলফ প্র্যাকটিসের এটা যদি দেখেন, 1 নাম্বার, বর্তমানে নিম্নলিখিত কোন পদ্ধতিতে সমন জারি করা যাবে? পোস্ট অফিস, কুরিয়ার সার্ভিস, ফ্যাক্স, বাই মেইল বার্তার মাধ্যমে, উপরে কি সবগুলো 4, 5 এগুলো ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসি বিশেষ ক্ষেত্রে সমন জারির পদ্ধতি। এই জায়গায় কোনো বিধিটি দিয়ে আমি পড়তে যাব না, জাস্ট ফ্যাক্ট গুলা মনে রাখবো যে সরকারি কর্মকর্তা হলে কার কাছে, আর্মি নৌবাহিনীর লোকজন হইলে কার কাছে, এই জিনিসগুলা বিদেশে থাকলে কার কাছে, এই জিনিসগুলো জাস্ট জানবো। দেখেন, যে ক্ষেত্রে বিবাদী অন্য আদালতের এখতিয়ারধীন এলাকায় বসবাস করে, সেই ক্ষেত্রে বিবাদী যে এলাকায় বসবাস করে সেই এলাকার এখতিয়ারধীন যে কোনো সমন জারিকারী আদালতে সমনটি পাঠাতে পারে এবং উক্ত আদালত সমন জারি করতে পারে। এটার ব্যাখ্যা হলো ভাই, এটা ওই জায়গায় যদিও লাগছে ধারা 21, অ্যাকচুয়ালি বিধি 21, ঠিক করে নেন, বাট সমস্যা নাই, বিধিটিতে আমরা মনে রাখতে যাব না। ধরেন আপনি মামলা করছেন গোপালগঞ্জ সহকারী জজের কাছে, বিবাদী বাস করে কক্সবাজার, তাহলে গোপালগঞ্জ সহকারী জজ এই সমনটা পাঠাবে কক্সবাজারের সহকারী জজের কাছে, তারপরে সে সেটা জারি করবে। বিষয়টা এমন না যে গোপালগঞ্জের সহকারী জজ সরাসরি ডাক যোগে বা কুরিয়ার যোগে ওই বিবাদী বরাবর পাঠাই দিচ্ছে, এমন না। বুঝতে পেরেছেন? তারপরে দেখেন, যে ক্ষেত্রে বিবাদী জেলে থাকে, গোল্ডেন, বিবাদী জেলে থাকে, সেই ক্ষেত্রে বিবাদীর প্রতি সমন জারির জন্য জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট পাঠাতে হবে। কার কাছে? জেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা। যদি বিবাদী জেলে থাকে তাহলে বিবাদীর জেলের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার বরাবর সমন পাঠাইতে হবে। কত আদেশ কত বিধি আমার মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট ফ্যাক্ট মনে রাখবো, জেলে থাকলে জেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারপরে দেখেন, যে ক্ষেত্রে, ওয়ালাইকুম আসসালাম, যে ক্ষেত্রে বিবাদী বাংলাদেশের বাইরে বসবাস করে, কোথায় বসবাস করে? বাংলাদেশের বাইরে, এবং সমন গ্রহণের কোনো এজেন্ট নেই, সেই ক্ষেত্রে বিবাদী দেশের বাইরে যেখানে বসবাস করে সেখানে পাঠাতে হবে। ধরেন আমাদের মাহবুব সাহেব বাস করে উগান্ডায় এবং বাংলাদেশে ওনার কোনো এজেন্ট নাই, তাহলে এই সমন সরাসরি পাঠাতে হবে কোথায়? মাহবুব সাহেবের কাছে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, রাজনৈতিক প্রতিনিধি বা এমন সমন জারির জন্য প্রতিষ্ঠিত কোনো আদালত কর্তৃক সমনটি জারি করা যেতে পারে। অর্থাৎ ওই দেশের যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রতিনিধি তার কাছে পাঠানো যেতে পারে, ধরেন রাষ্ট্রদূত, অথবা ওই দেশে যদি কোনো আদালত প্রতিষ্ঠিত থাকে তার কাছে পাঠানো যেতে পারে, সেই আদালত মাহবুব সাহেব বরাবর এই সমনটা পাঠাইয়া দিবে। ধারা, এখানে একটু লেখেন, ধারা 29, বিদেশে সমন জারি, বিদেশি সমন জারি। ধারা 29 এখানে পাশে লিখে রাখেন, ধারা 29 বিদেশি সমন জারি। বিদেশি সমন জারি, দেখেন 26 বিধিতে বলছে বাংলাদেশ থেকে কোন সমন কিভাবে বিদেশে যাবে, আর 29 ধারায় বলছে বিদেশের সমন কিভাবে বাংলাদেশে আসবে। দুইটা কিন্তু উল্টা। তাহলে আমার জাস্ট 29 ধারাটা এইভাবে মনে রাখেন যে বিদেশি সমন বাংলাদেশে কিভাবে জারি হবে, কত ধারা? 29 ধারা। বিবাদীর প্রতি সমন কত ধারা? 27 ধারা। তারপরে দেখেন, সরকারি কর্মকর্তা, রেলওয়ে, স্থানীয় কর্তৃপক্ষের কর্মকর্তার প্রতি সমন জারির জন্য উক্ত অফিসের প্রধান বরাবর সমন পাঠাইতে হবে। যখন কোনো মামলা করা হয়েছে সরকারি কর্মকর্তা, রেলওয়ে বা স্থানীয় কর্তৃপক্ষ, তাহলে ওই অফিসের যে প্রধান তার বরাবরই কি পাঠাইতে হবে? সমন পাঠাতে হবে।
যে ক্ষেত্রে বিবাদী একজন, এটা ইম্পর্টেন্ট, বিধি মনে রাখবেন না, জাস্ট পয়েন্ট গুলো মনে রাখবো। যে ক্ষেত্রে বিবাদী একজন সৈনিক, নাবিক, বৈমানিক, সেই ক্ষেত্রে সমন জারি করতে হবে উক্ত বাহিনীর, গোল দিবেন কমান্ডিং অফিসারের নিকট। যদি আপনারা বলে পুলিশ বরাবর সমন পাঠাইতে হবে কার কাছে, পুলিশ, তাহলে ওই অফিসের প্রধান, কমান্ডিং অফিসার না। কিন্তু কমান্ডিং অফিসার কার ক্ষেত্রে? সৈনিক, নাবিক, বৈমানিক, এই তিনটা হলে ওই সংশ্লিষ্ট বাহিনীর কে অফিসার? কমান্ডিং। সো এই জায়গার কোনো বিধি আপনার মনে রাখার প্রয়োজন নাই, জাস্ট মনে রাখবেন যে সরকারি কর্মকর্তা হলে কার কাছে, জেলে থাকলে কার কাছে, বিদেশে থাকলে কার কাছে, সৈনিক, নাবিক, বৈমানিক হইলে কার কাছে, এই ফ্যাক্ট গুলা মনে রাখতে হবে। যে তাহলে আমার এতক্ষণ পর্যন্ত দুইটা বিধি মনে রাখবেন, একটা হলো বিবাদীর প্রতি সমন জারি, আদালত কর্তৃক সমন জারি ৫ আদেশের ৯, ব্যক্তিগতভাবে সমন জারি ৫ আদেশের ৯ ক। এখন যেটা জানবো দেখেন, ৫ আদেশের ২০ বিধি বিকল্প সমন জারি, সাবস্টিটিউটেড সার্ভিস। বিকল্প সমন জারি বা সাবস্টিটিউটেড সার্ভিস। বিকল্প সমন জারি অর্থ হলো সাধারণ পদ্ধতির গোল দিবেন বিকল্প হিসেবে সমন জারি করা। সাধারণ পদ্ধতির কি হিসেবে? বিকল্প হিসেবে। দেওয়ানি কার্যবিধির ৫ আদেশের ২০ বিধিতে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হয়েছে। ৩টে স্টার দেন। বিকল্প পদ্ধতি সমান ভিভিআই, ভাইভাতে প্রচুর জিজ্ঞাসা করে, লিখিত আসে, লিখিততে আসে, পিলিতে আসে। বিকল্প পদ্ধতিতে সমন হলো আপনার ওই চাইল্ড ইন অ্যাবসেন্সিয়ার মতো, ফৌজদারি মামলার আসামির অনুপস্থিতিতে বিচার। বিকল্প পদ্ধতিতে সমন হলো ফেরদৌসের বাড়ি গেছে, ফেরদৌস পলায় আছে, ফেরদৌস সমন একসেপ্ট করতেছে না, ফেরদৌসকে খুঁজে টুজে পাওয়া যাচ্ছে না, তখন আদালতে এসে আবেদন করতে হবে যে ওনার আমি আশঙ্কা করতেছি বিবাদী পলাতক, তারে খুঁজে পাওয়া যাচ্ছে না, সো আপনি বিকল্প পদ্ধতিতে সমন জারির আদেশ দেন। তখন বিকল্প পদ্ধতিতে সমনের আদেশ দিলে আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসের বাড়ির প্রকাশ্য স্থানে, যে জায়গা সকলের চোখ পড়ে, সে জায়গায় গিয়ে সমনের একটা কপি লটকায় দিয়ে আসবে এবং কোর্টে আইসা লটকাই নোটিশ বোর্ডে একটা টানা দিয়ে আদালতের অবগত করবে যে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা হয়েছে। এটা অনেকটা যে হুলিয়ার মতো, মনে আছে? প্রকাশ্য স্থানে ঘোষণা দেবে, হুলিয়া প্রকাশ্য স্থানে লটকাই দিবে আর আদালতে এসে জানাবে, সেটার মতো আর কি। তাহলে দেখেন, আদালত যে ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণে বিশ্বাস করে যে বিবাদী সমন এড়ানোর জন্য আত্মগোপন করে থাকছে, বা একটা আন্ডারলাইন করেন, সমন এড়ানোর জন্য কি করছে? আত্মগোপন করে থাকছে, বা অন্য কোনো কারণে সাধারণ উপায়ে সমন জারি করা যাচ্ছে না, তখন নিম্নলিখিত ভাবে বিকল্প পদ্ধতিতে সমন জারি করা যাবে। কোথায়? দেখেন, বিবাদীর গৃহের কোনো প্রকাশ্য স্থানে, অবশ্যই প্রকাশ্য স্থান এই কারণে যাতে তার চোখে পড়ে, এমন জায়গায় সমন লাগাইছেন যে সাধারণত কারো চোখ পড়ে না, হবে না। বা যে গৃহে বিবাদী সর্বশেষ বসবাস করেছে, ব্যবসা করেছে বলে জানা যায়, সেই গৃহের কোনো প্রকাশ্য স্থানে সমনের একটি নকল লটকাইয়া জারি করার জন্য আদালত আদেশ দিতে পারে। তাহলে যদি আপনাকে বলে যে বিকল্প পদ্ধতিতে সমন জারি করে কিভাবে? লটকাইয়া। কিভাবে? লটকাইয়া। বিকল্প, আপনি কি প্রথমেই বিকল্প পদ্ধতিতে সমনের আবেদন করতে পারবেন? না, না, করতে হবে কখন? যদি সাধারণ পন্থায় সমন জারি করা সম্ভব না হয়, তারপরেই হচ্ছে বিকল্প পদ্ধতিতে সমন বা সাবস্টিটিউটেড সার্ভিস। দেখি আপনারা তো পরীক্ষার্থী, বলেন বিকল্প চার্জ বা বিকল্প চার্জ আছে কত ধারায়? অল্টারনেটিভ চার্জ ফৌজদারি কার্যবিধি ২৩৬ ধারায়। কত ধারায়? ২৩৬ ধারায়। ওই যে যখন অনেকগুলো অপরাধ নিয়ে সন্দেহ হয়, তাহলে একটাও চার্জ গঠন করতে পারে অথবা সবগুলা নিয়েও চার্জ গঠন করতে পারে। তো আমরা বিগত বছরে একটা প্রশ্ন পড়ি, দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর ১৯০৮ এর অর্ডার 5 এর কোন রুলে সাবস্টিটিউট অফ সার্ভিস এর বিধান আছে? ৫-এর ২০। এখানে একটা কথা লেখেন, ৫ আদেশের ৩০ বিধি লেখেন। ৫ আদেশের ৩০ বিধি, ৫ আদেশের ৩০ বিধি লেখেন, পত্রের মাধ্যমে সমন জারি, পত্রের মাধ্যমে সমন জারি, ইনভার্টেড কমার মধ্যে লেখেন বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। পত্রের মাধ্যমে সমন জারি কোন ব্যক্তিদের ক্ষেত্রে?
বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। তো বিশেষ ব্যক্তি আসলে কারা? ধরেন আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা করতেন, দেওয়ানি মামলা। এখন ওনার বিরুদ্ধে মামলায় যদি সমন যায়, ওনার কাছে প্রসেস সার্ভারও যাবে না, কুরিয়ার সার্ভিসও যাবে না, ওরা ডাক যোগে পাঠাই দিবে চিঠির মতো। ওরা নাম সমনই, বাট যাচ্ছে কিভাবে? পত্রের মাধ্যমে। জিনিস একই, ঢাকা যায় হয়ে গেছে পপকর্ন, বুঝছেন? আর লোকালি আমরা বলি কি কই। তো জিনিস একই, কিন্তু এ জায়গা পত্রের মাধ্যমে সমন জারি। বিশেষ যদি বলে যে পত্রের মাধ্যমে সমন জারি কাদের ক্ষেত্রে? বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে। 5 আদেশের কত বিধি? 30 বিধি। জি। তো আমরা সেলফ প্র্যাকটিসের 2 নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে বাংলাদেশের বাইরে অবস্থিত কোনো দেওয়ানি আদালত কর্তৃক ইস্যুকৃত সমন বাংলাদেশের জারির জন্য পাঠানো যেতে পারে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। বাংলাদেশের কোনো আদালতে, অর্থাৎ বিদেশি আদালতের একটা সমন বাংলাদেশে জারি করা যাবে, বাট পাঠাবে কার কাছে? বাংলাদেশের কোনো আদালতে। 3 নাম্বার ইম্পর্টেন্ট, 5 ইম্পর্টেন্ট, 8 নাম্বারটা একটু পড়ি দেখেন। জারিকৃত সমন ডেলিভারি দেওয়ার পর প্রাপ্তি স্বীকারের জন্য কার স্বাক্ষর লাগবে? দেখেন, যিনি সমন গ্রহণ করেছেন তার স্বাক্ষর লাগবে। জারিকৃত সমন ডেলিভারি দেওয়ার পর, মানে যখন আপনি সমন ডেলিভারি দিয়ে ফেলছেন, তখন যে সমন গ্রহণ করেছে, যদি প্রাপ্তবয়স্ক সদস্য গ্রহণ করে তার স্বাক্ষর, আর যারা সমন দিচ্ছে সে যদি গ্রহণ করে তাহলে তার স্বাক্ষর। তারপরে দেখেন, জারিকৃত সমন গ্রহণ করতে অস্বীকার করলে 9 নম্বর প্রশ্নটা, বা সমন ডেলিভারি দেওয়ার জন্য কাউকে না পাওয়া গেলে সমনটি কোথায় লাগাবে? বিবাদীর বাড়ির যে অংশে বিবাদী থাকে সেই স্থানে ঝুলিয়ে দিতে হবে, বা বিবাদীর বাইরের প্রকাশ্য স্থানে ঝুলিয়ে দিতে হবে। এটা আছে কততে? 5 আদেশের 17 বিধি। এখন একটা জিনিস দেখেন, 5 আদেশের 17তেও লটকানোর কথা বলছে, 5 আদেশের 20এও লটকানোর কথা বলছে, বাট দুইটার ভিতর পার্থক্য আছে। যখন ফেরদৌসরে সমন দিতে গেছে, ফেরদৌস ঘরের ভিতরে আছে, কিন্তু ফেরদৌস একসেপ্ট করতেছে না, বলে যে আমি সমন নিব না, মানে সে আছে কিন্তু গ্রহণ করতেছে না, তখন গৃহের প্রকাশ্য স্থানে লাগাই দিয়ে আসবে 5 আদেশের 17। আর যখন বিবাদী ফেরদৌসকে কোথাও পাওয়াই যাচ্ছে না, তখন বিকল্প পদ্ধতিতে সমন জারির আবেদন করতে হবে, এবং সেক্ষেত্রেও তাকে লটকাই জারি করে আসবে। এটা কত? 5 আদেশের 20। 17তে কি অনুমতি দেওয়া লাগবে স্যার? না, 17তের ক্ষেত্রে অনুমতি নেওয়া লাগে না আদালতের, বা বিকল্প পদ্ধতির ক্ষেত্রে অবশ্যই অনুমতি নেওয়া লাগবে। তো আমরা চলে আসি ধারা 30। দেখেন, উদ্ঘাটন ও অনুরূপ বিষয়ের আদেশ দানের ক্ষমতা। উদ্ঘাটন আর অনুরূপ, অ্যাকচুয়ালি এই 30 ধারাটা, 30 থেকে 30 আর 32, এই দুইটা ধারা অ্যাকচুয়ালি হচ্ছে 11 আদেশের সাথে 11 আদেশ। বাট 30 ধারাটা কি? দেওয়ানি মামলার একটা গুরুত্বপূর্ণ পর্যায় হলো 30 ধারা। দেখেন, দেওয়ানি মামলার প্রথম ধাপ হলো আর্জি দাখিল, দ্বিতীয় ধাপ হচ্ছে সমন, তৃতীয় ধাপ হচ্ছে লিখিত জবাব। লিখিত জবাব দেওয়ার পরে যখন উভয় পক্ষ হাজির হবে, তখন ওই মামলাটা পাঠাবে এডিআর, মধ্যস্থতায়। মধ্যস্থতা যদি ব্যর্থ হয়, তাহলে ওই মামলায় ইস্যু গঠন হবে। ইস্যু গঠন বলা আছে 14 আদেশ। আর ইস্যু গঠনের পরের ধাপই হলো 30 ধারা, ডিসকভারি অ্যান্ড ইনস্পেকশন। সো ডিসকভারি অ্যান্ড ইনস্পেকশন 30 ধারা কি? যখন একটা মামলায় বিচার্য বিষয় গঠন হয়ে গেছে, বাদীর আর্জি পড়বে কে? বিবাদী। আর বিবাদীর আর্জি পড়ছে কে? বাদী। দুই পক্ষের আর্জি বিশ্লেষণ করে তাদের কাছে মনে হচ্ছে যে একজনের কতগুলো প্রশ্ন জন্মাইছে আর একজনের কাছে উত্তর জানতে চাই, বা একজন কতগুলো দলিল আর একজনের কাছে দেখতে চাই, তখন এই প্রশ্নগুলো করে সে আদালতের কাছে জমা দিবে যে ওনার বাদীরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেন, বা বাদীরে এই জমি এই দলিল দেখাইতে বলেন, বা বাদী প্রশ্নগুলো করে আদালতে আবেদন জানালো, ইওর অনার বিবাদীর এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেন, বা বিবাদীর এই জমির দলিলগুলো দেখাতে বলেন। তখন এই যে আবেদনগুলা করতেছে প্রশ্নমালার উত্তর জানার জন্য বা দলিল দেখানোর জন্য, এটাই হলো কত ধারা? 30 ধারা। বুঝতে পারছেন? এই যে দেখেন, যে নির্ধারিত হতে পারে এরূপ শর্ত সীমাবদ্ধতা সাপেক্ষে কোনো আদালত যে কোনো সময়, এই যে গোল দিবেন, শতপ্রবৃত্ত হয়ে। শতপ্রবৃত্ত মানে কি? নিজের ইচ্ছায়, অথবা কোনো পক্ষের আবেদনে। কোনো পক্ষ মানে কি? আইদার প্লেইন্টিফ অর ডিফেন্ডেন্ট। এটা বাদীও হতে পারে, এটা কি বিবাদীও হতে পারে। এই যে দেখেন, প্রশ্নমালা প্রদান, জবাব দান, দলিল, তথ্যাবলী স্বীকৃতি, উদ্ঘাটন পরিদর্শন দাখিল, দলিল অন্তরীণ,
কিংবা ফেরত সম্পর্কে অথবা সাক্ষ্য হিসেবে দাখিলযোগ্য অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়বলী সম্পর্কিত সকল বিষয়ে প্রয়োজনীয় বা যুক্তিযুক্ত হতে পারে এরূপ আদেশ দিতে পারে। তো এতটুকু মনে রাখলেই হবে। আমরা চলে আসি 32 ধারা, ব্যর্থতার কারণে জরিমানা। তিনটা স্টার দেন, 32 ধারা ভিবিআই, ব্যর্থতার কারণে জরিমানা। যারে সমন দিল যে তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও, বা যারে সমন দিছে যে তুমি এই দলিলটা হাজির করো, সে প্রশ্নের উত্তরও দেয় নাই, দলিল হাজিরও করে নাই, বা নিজে সমন পাইয়েও আসে নাই, তখন তার বিরুদ্ধে পদক্ষেপ নিবে 32 ধারায়। 32 ধারায় দেখেন, 30 ধারায় প্রদত্ত আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে শুধুমাত্র সেই ক্ষেত্রে 32 ধারা প্রযোজ্য হবে। এ জায়গা 32 ধারা সমান সমান লেখেন 32 ধারা সমান সমান 16 আদেশের 12 বিধি। লেখেন 32 ধারা সমান সমান 16 আদেশের 12 বিধি, মানে 32 ধারায় যে কথাগুলো বলা আছে সেম কথাগুলো বলা আছে 16 আদেশের কত বিধিতে? 12 বিধিতে। আমরা নামাজে যাব, তার আগে এটা একটু পড়ে যায়। দেখেন 30 ধারা অনুযায়ী যার প্রতি সমন জারি করা হয়, আদালত তাকে হাজির হতে বাধ্য করতে বা হাজির হতে বাধ্য করার জন্য নিম্নলিখিত 4টি পন্থা অবলম্বন করতে পারে। দেখেন, গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে। যারে ফেরদৌসে আদালত সমন দিছিল যে ফেরদৌস তোমার কাছে যে দলিলটা আছে হাজির করো, ফেরদৌস আনে নাই, তাহলে ফেরদৌসের প্রতি কি জারি করতে পারে? গ্রেফতারি পরোয়ানা। তার সম্পত্তি ক্রয় ও বিক্রয় করতে পারে। ফেরদৌসের যে সম্পত্তি আছে কি করতে পারে? ক্রয় বিক্রয় করতে পারে। তার উপর অনধিক গোল দিবেন, 500 টাকা জরিমানা। এটা কিন্তু ক্ষতিপূরণ না। কত টাকা? 500 টাকা জরিমানা করতে পারে। পরীক্ষায় বহুবার এসেছে যে সমান প্রদানে হাজির না হলে কত টাকা জরিমানা করতে পারে? 500 টাকা। তার হাজির হওয়ার জন্য আদালত তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারে। এবং দেখেন, এটা হাজিরা দিতে হবে না, লেখবেন যে জামানত দিতে ব্যর্থ হলে দেওয়ানি কারাবাসের আদেশ দিতে পারে। তার হাজির হওয়ার জন্য আদালত তাকে কিসের নির্দেশ দেবে? জামানতের। যদি সে জামানতও না দেয় তাহলে সে তারে দেওয়ানি কারাবাসে পাঠাইতে পারে। বুঝছেন? এটা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে আদালত একজনের সমন দিছে কোন দলিল হাজির করার জন্য, সমন পাওয়ার পরেও সে আসে নাই, এখন তার বিরুদ্ধে আদালত কি পদক্ষেপ গ্রহণ করতে পারে? দেওয়ানি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তাহলে তারে গ্রেফতার করতে পারে, তার সম্পত্তি ক্রয় বিক্রয় করতে পারে, অনধিক 500 টাকা জরিমানা করতে পারে, হাজির হওয়ার জন্য জামানত প্রদানের নির্দেশ দিতে পারে, জামানত দিতে ব্যর্থ হলে তাকে দেওয়ানি কারাগারে পাঠাতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখি। দেখেন 2023 সালে এসেছে যে কোনো ব্যক্তি আদালতের সমন নির্দেশ সত্ত্বেও দলিল দাখিল না করলে দেওয়ানি আদালত কোন ধারার অধীন শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে? কোন ধারা? 32 ধারা। 23-এ এসেছে, পুরাতন বইতে নাই, বা জেনে রাখেন। 23-এ আরেকটা এসেছে, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908-এর 30 ধারা অনুসারে প্রদত্ত সমন অমান্য করলে আদালত তাকে অনধিক কত টাকা জরিমানা করতে পারে? অনধিক কত? 500। সো এই জিনিসগুলো আপনার জানতে হবে। সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে পড়ে নিবেন। আমরা মাগরিবের নামাজ শেষে অর্ডার 8 বা লিখিত জবাব পড়া শুরু করবো ইনশাল্লাহ। লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট, আদেশ 8। বাদী যখন আর্জি দাখিল করে এর পরের ধাপ হচ্ছে সমন, সমনের পরের ধাপ হচ্ছে লিখিত জবাব। তো প্রথমে আমরা চলে আসি যে লিখিত জবাব আসলে কেন দাখিল করে। লিখিত জবাব হচ্ছে বাদীর যে একটা আর্জিতে সে যে অভিযোগগুলো উত্থাপন করেছে সেগুলোর বিবাদীর কি বলার আছে সেইগুলো বলা হচ্ছে আপনার রিটেন স্টেটমেন্টের মাধ্যমে। তো প্রথমে আমরা চলে আসি লিখিত জবাব দাখিলের সময়। বিবাদীর প্রতি সমন জারির তারিখ হতে আন্ডারলাইন করবেন 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করবে। সো লিখিত জবাব দাখিলের প্রাথমিক সময় হলো 30 কার্য দিবস, এটা মনে রাখতে হবে। 30 কার্য দিবসের মধ্যে বিবাদী লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় তাহলে আদালত কর্তৃক নির্ধারিত অন্য কোনো দিনে লিখিত জবাব দাখিল করা যাবে। তবে এমন সময় সমন প্রদানের তারিখ হতে কতদিন? 60 কার্য দিবসের বেশি হবে না। তাহলে প্রাথমিক সময় 30 দিন, আরো বাড়ায় 30 কার্য দিবস, আরো বাড়াইতে পারে 30 কার্য দিবস, সর্বমোট কত কার্য দিবস? 60 কার্য দিবস। কিন্তু প্রথমেই কিন্তু আপনারা 60 কার্য দিবস সময় দিবে না। প্রথমে দিবে 30, পরে 2-4 দিন, 5 দিন, 10 দিন করে যাই বাড়াক না কেন এরপরে আরো বাড়াবে 30। তাহলে সর্বোচ্চ কত? তো এটা কার্য দিবস। কিন্তু এখন যদি আপনি বলেন স্যার কার্য দিবস আর দিনের মধ্যে পার্থক্য কি? কার্য দিবস মানে হলো যেগুলা অফিস খোলা থাকে সেগুলো হলো কার্য দিবস, আর দিন বললে খোলা থাকুক বন্ধ থাকুক সকল দিন কাউন্ট হয়। জেনে রাখা ভালো। দেখেন যে 3 নম্বর পয়েন্টটা দেখেন, যদি উক্ত 60 কার্য দিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয়
তাহলে আদালত মকদ্দমাটি গোল দিবেন একতরফা নিষ্পত্তি করবে। Provided further that if the defendant fails to file the written statement within the said period of 60 working days, the court shall dispose of the suit ex parte. এটারে একতরফা ডিক্রি না, এটারে বলে কি একতরফা নিষ্পত্তি। অর্থাৎ 60 কার্য দিবসের মধ্যেও আপনি লিখিত জবাব দাখিল করেন নাই, তাহলে আপনার মামলা হবে একতরফা নিষ্পত্তি। এই একতরফা নিষ্পত্তির আদেশটা কার বিরুদ্ধে যাচ্ছে? বিবাদীর। এবং এই একতরফা নিষ্পত্তি সম্পর্কে বলেছে 8 আদেশের এক বিধিতে, এবং এই বিধানটা করা হয়েছে দেওয়ানি কার্যবিধি সংশোধনী 2012। এই ধারার অধীন উল্লেখিত সময়ের বিধান আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। তো আমরা চলে আসি প্রতিকারে। যদি আপনার একতরফা নিষ্পত্তি হয় তাহলে বিবাদীর অ্যাকচুয়ালি কি প্রতিকার আছে? এটা আপিল অযোগ্য আদেশ, তাই এর বিরুদ্ধে বিবাদীর প্রতিকার হলো কি বলেন? রিভিশন। মনে রাখতে হবে যে একতরফা নিষ্পত্তি কেন হয়? নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করতে পারেন নাই, একতরফা নিষ্পত্তি হয়েছে, এটা একটা আপিল অযোগ্য আদেশ, এর বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। চলে আসি আমরা ধারা 80, সরকার কর্তৃক লিখিত জবাব দাখিলের সময়। দেওয়ানি কার্যবিধির আন্ডারলাইন করবেন 80 ধারা অনুযায়ী সরকার বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মকদ্দমা দায়েরের পূর্বে গোল দিবেন 2 মাসের নোটিশ দিতে হয়। 2 মাসের নোটিশ দেওয়ার পরে মকদ্দমাটি দায়ের করতে হয়। বিষয়টা হলো এরকম যে আপনি যখন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতেছেন, সে হচ্ছে সরকারি কর্মকর্তা এবং অথবা সে হচ্ছে সরকার, তখন তার বিরুদ্ধে মামলা করার আগে আপনাকে আগে নোটিশ দিতে হবে। এই নোটিশের মেয়াদটা কতদিন? 2 মাস। এখন সরকারি কর্মকর্তা হলেই যে 2 মাস নোটিশ দিতে হবে বিষয়টা তা না। যদি আপনি সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ওই তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা করেন তাহলেই নোটিশটা দেওয়া লাগবে। কিন্তু সরকারি কর্মকর্তা আপনার ব্যক্তিগতভাবে টাকা নিয়ে দিচ্ছে না, আপনার বেদখল করছে, আপনার চুক্তি ভঙ্গ করছে, যেগুলো পার্সোনাল, সেগুলো তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত না, সেই সকল ক্ষেত্রে কিন্তু নোটিশ দেওয়া লাগবে না। তাহলে সরকারি কর্মকর্তার নোটিশ দিতে হবে কয় মাস পূর্বে? 2 মাস পূর্বে। যদি নোটিশ দিয়ে মকদ্দমাটি করা হয় তাহলে সরকার লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় পাবে 60 কার্য দিবস। যদি যদি আপনি এই নোটিশ দিয়ে মামলাটা করেন তাহলে সময় পাওয়া যাবে সর্বোচ্চ কত? 60 মানে সরকার লিখিত জবাব দাখিলের সময় পাবে 60 কার্য দিবস। কিন্তু যে ক্ষেত্রে আন্ডারলাইন করে নোটিশ না দিয়ে মকদ্দমাটি দায়ের করা হয়েছে, সেই ক্ষেত্রে লিখিত জবাব দাখিলের জন্য আদালত সরকারকে সর্বনিম্ন 3 মাসের কম নয় সময় দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সময় দিবে কত? সর্বনিম্ন 3 মাস। এই জায়গায় কিন্তু কার্য দিবস না, সর্বনিম্ন 3 মাস, ইচ্ছা করলে বাড়াতে পারে। বুঝছেন? তাহলে আমি এখানে সময় কম কি মনে রাখবো? সরকারের নোটিশ দেয় কত ধারায়? 80 ধারায়। কতদিন পূর্বে? 2 মাস পূর্বে। নোটিশ দিলে সময় পাবে কতদিন? 60 কার্য দিবস। নোটিশ না দিলে সময় পাবে কতদিন? সর্বনিম্ন 3 মাস। সর্বোচ্চ কতদিন আদালত যেটা যৌক্তিক মনে করে। তো এখানে একটা বিধান আছে, এই বিধানটা গতদিন আমরা আরজির ক্ষেত্রে পড়ছি, ওই যে সর্বশেষ 27 18 বিধিতে আমরা বলছি যে যে ক্ষেত্রে যে সকল দলিল হাজির করা বাধ্যতামূলক সে সকল দলিল যদি আপনি আরজির সাথে না দেন তাহলে পরবর্তীতে আপনি আর দিতে পারবেন না, বাট পরবর্তীতে দিতে পারবেন আপনি 3টা ক্ষেত্রে। বিবাদীর সাক্ষীকে কিসের জন্য? বিবাদীর সাক্ষীকে জেরা করার জন্য, বিবাদী কর্তৃক কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর একটা হচ্ছে স্মৃতি পুনর্জীবিত করার জন্য। তো এটা তো সেম বিধান প্রযোজ্য বিবাদীর ক্ষেত্রেও, যে বিবাদী যে সকল দলিল দেওয়ার কথা সে সকল দলিল সে লিখিত জবাবের সাথেই দিবে। লিখিত জবাবের সাথে সাথে যদি সে দলিলগুলো না দেয় পরবর্তীতে আর দিতে পারবে না। তবে এক্ষেত্রে 3টা ক্ষেত্রে পারবে, জাস্ট উত্তরটা উল্টে যাবে। এই জায়গায় দেখেন কত বলছে বাদীর সাক্ষীকে জেরা করার জন্য, পাইতেন? কত বলছে বিবাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য, এটা বিবাদী হবে না, এটা বাদী। বাদী কর্তৃক উত্থাপিত কোনো বিষয়ের উত্তর প্রদানের জন্য, বা যেসব দলিল সমূহ কেবলমাত্র কোনো সাক্ষীকে তার স্মৃতিশক্তি পুনর্জীবিত দেন, সাক্ষীকে স্মৃতিশক্তি পুনর্জীবিত করার জন্য দরকার হয় সে সকল ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে আপনার বিধি টিধি মনে রাখার দরকার নাই, জাস্ট ফ্যাক্টটা মনে রাখতে হবে। ফ্যাক্টটা হলো যে ফ্যাক্ট যেটা সেটা হলো যে আপনার
ওই দলিল সাথে সাথে না দিলে পরে দিতে পারবেন না, তবে পারবেন কোন পক্ষের সাক্ষীর জেরা করার জন্য, সেই পক্ষের কোন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, আর কি স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য। তো বিগত বছরের প্রশ্ন যদি আমরা চলে আসি, দেখেন 1 নম্বর প্রশ্নটা, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর ওয়ার্ডার 8 রুল 1 অনুযায়ী বিবাদী প্রথম শুনানির দিন জবাব দাখিল না করলে কত দিনের মধ্যে দাখিল করতে হবে? প্রথম শুনানির মধ্যে জবাব দাখিল করে নাই, কত দিনের মধ্যে দাখিল করবে? 60 দিন বলছে, অ্যাকচুয়ালি উত্তর হওয়া উচিত ছিল কত? তো বাদ বাকি যে প্রশ্ন আছে এগুলো পড়ে ফেলবেন, সবই ইম্পর্টেন্ট। লিখিত জবাব সংক্রান্ত কিছু মৌলিক নিয়ম এখানে চলে আসে, দেখেন লিখিত জবাব সংক্রান্ত কিছু মৌলিক নিয়ম, বিধি টিধি মনে রাখার প্রয়োজন নাই। বিবাদী লিখিত জবাবের নতুন বিষয় যেমন মকদ্দমাটি রক্ষণীয় নয়, তামা দিতে বারিত, বিষয়টি আইনের দৃষ্টিতে বাতিল, বাতিল যোগ্যতা সুস্পষ্ট ভাবে উল্লেখ করবে। যে কোনো মামলা যদি রক্ষণীয় না হয়, তামা দিতে বারিত হয়, বা আইনের দৃষ্টিতে বাতিল বা বাতিল যোগ্য, অবশ্যই এটা বিবাদীকে লিখিত জবাবে উল্লেখ করতে হবে। গোল দিবেন। ক্ষতিপূরণ ছাড়া বিবাদীকে আর যে প্রত্যেক বিষয়কে সুনির্দিষ্টভাবে অস্বীকার করতে হবে। ক্ষতিপূরণের মামলা ছাড়া অন্যান্য সকল বিষয় বিবাদী এসে অস্বীকার করবে যে আমি এটা করি নেই। আর যদি আপনি অস্বীকার না করেন, ধরে নেওয়া হবে আপনি স্বীকার করেছেন। সো আপনার এখানে যেটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন ধরনের মামলায় বিবাদীকে সুনির্দিষ্টভাবে অস্বীকার করার দরকার নাই, কোন ধরনের? ক্ষতিপূরণ। আর্জিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলে তা বিবাদী স্বীকার করেছে বলে গণ্য হবে। তবে বিবাদী, এটা আন্ডারলাইন করবেন, বিবিআই অক্ষম হলে তার স্বীকৃতি বলে গণ্য হবে না। অক্ষম, অক্ষম ধরেন সে ফিজিক্যালি আনফিট, মেন্টালি আনফিট হতে পারে। তো যদি অক্ষম হয়, ফিজিক্যালি মেন্টালি বেশি বোঝায়, নাবালক বা উন্মাদ, এটাই নাবালক বা, তাহলে আপনি মনে রাখবেন বিবাদী যদি সুনির্দিষ্টভাবে কোনো বিষয় আর যে লিখিত জবাবে অস্বীকার না করে, ধরে নেওয়া হবে কি সেটা কি করেছে? স্বীকার করেছে। তবে কি হলে স্বীকৃতি বলে গণ্য হবে না? অক্ষম। আমরা বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন যে আরজিতে উল্লেখিত বক্তব্য লিখিত বর্ণনায় অস্বীকার করা না হলে সেই বক্তব্য বিবাদী স্বীকৃতি বলে গণ্য হবে। সেলফ প্র্যাকটিসে যা আছে পড়ে নিয়েন, 2 নাম্বার, 3 নাম্বার, 8, 10, এগুলো ইম্পর্টেন্ট। বিশেষ করে 10 নাম্বার প্রশ্নটা যদি পড়ি, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 1 বিধির অধীন মকদ্দমার একতরফা নিষ্পত্তির আদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি? রিভিশন। 11, 14 নাম্বার প্রশ্নের ক খ তে বিবাদী আছে, ওই জায়গা বি টুক কেটে দেন, হবে কি? বাদী। 15 নাম্বার প্রশ্নটা ইম্পর্টেন্ট, লিখিত জবাবে কোন বিষয়টি সুনির্দিষ্টভাবে অস্বীকার করার প্রয়োজন নাই? কি হবে? ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ সুনির্দিষ্টভাবে অস্বীকার করার প্রয়োজন নাই। 18 নম্বর প্রশ্নটা যদি আমরা পড়ি, যে আরজিতে বিবৃত অভিযোগ সমূহ বিবাদী তার লিখিত জবাবে সুনির্দিষ্টভাবে অস্বীকার না করলেও উক্ত অস্বীকৃতি স্বীকার বলে গণ্য হবে না যদি বিবাদী কি হয়? অক্ষম হয়। এটাও ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা চলে আসি 8 আদেশের 9 এবং 10 বিধি। এখানে দেখেন লেখা আছে আদালত কর্তৃক, এটা গোল দিবেন, অতিরিক্ত লিখিত জবাব, এই শব্দটা গোল দেন, অতিরিক্ত লিখিত জবাব দাখিলের নির্দেশ এবং দাখিল না করার ফলাফল। অতিরিক্ত লিখিত জবাবের উপরে বা নিচে একটু লেখেন এডিশনাল রিটেন স্টেটমেন্ট। লিখিত জবাব ইংরেজিতে রিটেন স্টেটমেন্ট, আর অতিরিক্ত লিখিত জবাব ইংরেজি কি? এডিশনাল রিটেন স্টেটমেন্ট। একটু লিখেন। কামিন নাম আকার। আচ্ছা, এখন একটা বিষয় দেখেন, লিখিত জবাব দাখিল করে কে বলেন তো? বিবাদী। কিন্তু অতিরিক্ত লিখিত জবাব এটা বাদীও দাখিল করতে পারে, বিবাদীও দাখিল করতে পারে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। অতিরিক্ত সুদূর যদি রিটেন স্টেটমেন্ট হতো, দাখিল করে কে? বিবাদী। বাট অতিরিক্ত লিখিত জবাব বাদীও দাখিল করতে পারে, বিবাদীও দাখিল করতে পারে। এবং 8 আদেশের 9 বিধিতে অতিরিক্ত লিখিত জবাব সম্পর্কে বলা হয়েছে, অতিরিক্ত লিখিত জবাবের আরেক নাম সাবসিকুয়েন্ট প্লিডিংস। সামনে আসবানি, সাবসিকুয়েন্ট প্লিডিংস। সাবসিকুয়েন্ট শব্দের অর্থ হলো পরবর্তী, আর প্লিডিংস মানে তো প্লিডিংস মানে তো প্লেইন্ট এন্ড রিটেন স্টেটমেন্ট, বুঝছেন? সো নরমালি প্লিডিংস আছে কত আদেশে? 6 আদেশে। কিন্তু যদি বলে সাবসিকুয়েন্ট প্লিডিংস আছে কত আদেশে? 8 আদেশে। বুঝেন কিনা?
এডিশনাল রিটেন স্টেটমেন্ট কে দেয়? বাদী অথবা বিবাদী। যদি বলে রিটেন স্টেটমেন্ট কে দেয়? বিবাদী। এখন আপনি বলতে পারেন যে স্যার এডিশনাল রিটেন স্টেটমেন্ট কেন চাই, মানে বিবাদী তো লিখিত জবাব দিল, তারপর আবার এডিশনাল রিটেন স্টেটমেন্ট চাওয়ার দরকার কি? এটা আমি তো বললাম এটা বাদীর কাছেও আদালত চাইতে পারে, বিবাদীর কাছেও চাইতে পারে, এটা আদালত চাইবে। কেন চাইবে আমি ছোট্ট একটা উদাহরণ দিই, সামনে পড়বো। যে ধরেন বাদী একটা অর্থের মামলা দায়ের করছে, যে বাদী আবেদন করছে, আর্জিতে লিখছে সে বিবাদীর কাছে 5 লাখ টাকা পায়। বিবাদী এসে লিখিত জবাবে লিখছে যে আমিও বাদীর কাছে 3 লাখ টাকা পাই। বাদী দাবি করছিল কত? 5 লাখ। বিবাদী দাবি করছে কত? 3 লাখ। এখন বিবাদী তার লিখিত জবাবে অনেক কথা লিখছে যে এই ঘটনা বাবদ আমিও বাদীর কাছে 3 লাখ টাকা পাই। এখন বিবাদী যে দাবিটা করছে এই রিলেটেড কোনো কথা কি বাদীর আর্জিতে আছে? তো এই রিলেটেড কোনো বক্তব্য শোনার জন্য আদালত বাদীকে বলতে পারে যে বিবাদী যে দাবি করছে এর প্রেক্ষিতে তুমি একটা অতিরিক্ত লিখিত জবাব জমা দাও, যে আসলেই এই 3 লাখ টাকা যে চাইছে এই বিষয়ে তোমার মন্তব্য কি। বুঝছেন? তাহলে এই ক্ষেত্রে অতিরিক্ত লিখিত জবাব কে দিচ্ছে? কার কাছে যাচ্ছে? বাদীর কাছে যাচ্ছে। বুঝেন কিনা? তাহলে অতিরিক্ত লিখিত জবাব আদালত বাদীর কাছেও চাইতে পারে, বিবাদীর কাছেও চাইতে পারে। বুঝছেন? পড়বো তার আগে বলি, লিখিত জবাব দাখিলের একটা নির্দিষ্ট সময় আছে, সর্বোচ্চ কত? 60 কার্যদিবস। কিন্তু অতিরিক্ত লিখিত জবাব দাখিলের কোনো নির্দিষ্ট সময় নেই, এটা আদালত নির্ধারণ করে দেবে যে এতদিনের মধ্যে তুমি দিবা। তো আমরা যদি চলে আসি, দেখেন দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 9 বিধি অনুযায়ী, আন্ডারলাইন করেন, 8 আদেশের কত বিধি? 9 বিধি অনুযায়ী আদালত প্রয়োজন মনে করলে গোল দিবেন যে কোনো সময় যে কোনো পক্ষকে, এটা গোল দিবেন যে কোনো সময় যে কোনো পক্ষ। যে কোনো সময় যে কোনো পক্ষ মানে হলো একটা মামলার যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষ মানে বাদীকে অথবা বিবাদীকে লিখিত বিবৃতি বা অতিরিক্ত লিখিত বিবৃতি পেশের আদেশ দিতে পারে। তা পেশের জন্য সময় নির্ধারণ করে দিবে। দেখেন কত সময়ের মধ্যে দিবে? এটা কি আদালত নির্ধারিত সময়। আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে উক্ত পক্ষ লিখিত বিবৃতি পেশ করতে ব্যর্থ হলে 10 বিধি অনুযায়ী আদালত উক্ত পক্ষের বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারে বা মোকদ্দমার সাথে সম্পর্কিত যে কোনো আদেশ দিতে পারে। তাহলে অতিরিক্ত লিখিত বিবৃতি চাইতেছে 8 আদেশের কততে? 9 বিধিতে। আর অতিরিক্ত লিখিত বিবৃতি যার কাছে চাইলো, বাদীর কাছে চাইলে যদি বাদী দিতে ব্যর্থ হয়, বিবাদীর কাছে চাইলে যদি বিবাদী দিতে ব্যর্থ হয়, তাহলে কি ঘোষণা করবে? রায় ঘোষণা করবে। তাতে যে এই দিতে ব্যর্থ হবে তার বিরুদ্ধে রায় ঘোষণা করবে বা যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। তাহলে অতিরিক্ত লিখিত বিবৃতি চাইতেছে 8 আদেশের 9 বিধিতে, আর রায় ঘোষণা করতেছে কততে? 8 আদেশের 10 বিধিতে। প্রতিকার দেখেন, যার বিরুদ্ধে রায় ঘোষণা করলো তার অ্যাকচুয়ালি প্রতিকার কি? 10 বিধির নিয়মটি শুধুমাত্র প্রযোজ্য যখন 9 বিধির অধীন বিবাদী আদালতের নির্দেশ অনুযায়ী কোনো লিখিত জবাব বা অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে কি হয়? ব্যর্থ হয়, এবং উক্ত ব্যর্থতার কারণে আদালত রায় ঘোষণা করে আদেশ দিলে 10 বিধির অধীন রায় ঘোষণার আদেশ হলো আপিলযোগ্য আদেশ। তাই এর বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। গতকাল আমরা প্রথম আপিলযোগ্য আদেশ পড়েছিলাম, সেটা হলো 7 আদেশের 10 বিধি আর যে ফেরতের বিরুদ্ধে বাদীর প্রতিকার আপিল। আর আজকে আর একটা আপিলযোগ্য আদেশ পেলাম, সেটা হলো 8 আদেশের 10, 7-এর 10, 8-এর 10। তো এখন যেটা নিয়ে আপনাদের ঝামেলা বাঁধবে, এখানে একটা টেবিল আছে দেখেন। 8 আদেশের 1 বিধিতে বলতেছে যে লিখিত জবাব দাখিল করতে হবে কত কার্যদিবস? 7 কার্যদিবস। যদি দাখিল না করে কি হবে? একতরফা নিষ্পত্তি। একতরফা নিষ্পত্তির বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। আর 8 আদেশের 10 বিধিতে বলতেছে যে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে হবে। যদি অতিরিক্ত লিখিত জবাব দাখিল করতে ব্যর্থ হয় কি করবে? রায় ঘোষণা করবে। আর এই রায় ঘোষণার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। কারণ এটা একটা কি আদেশ? বুঝছেন? তো 1 নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট, ভিভিআই দেখেন, পরবর্তী প্লিডিংস বা আরজি ও জবাব সাবসিকুয়েন্ট প্লিডিংস বিধানটি কত আদেশের কত বিধিতে আছে? 8 আদেশের 9 বিধিতে। আমরা অধিকাংশই দাগাবো 6 আদেশে, কারণ প্লিডিংস আছে কোথায়? 6 আদেশে। কিন্তু এই জায়গায় সাবসিকুয়েন্ট প্লিডিংস আছে কততে? 8 আদেশের 9 বিধি। বুঝতে পেরেছেন? তারপরে 5, 6 এগুলো ইম্পর্টেন্ট। আমরা চলে আসি পারস্পরিক দায় শোধ বা সেট অফ। পারস্পরিক দায় শোধ বা একে দাবি সমন্বয়ও বলা হয়ে থাকে। তো তার আগে আমরা যতদূর পড়লাম এই পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে
জিজ্ঞাসা করতে পারেন। অনলাইন অফলাইন ভাই বোনেরা যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন। এবং যা পড়লাম এগুলা থেকে ইনশাল্লাহ প্রশ্ন পরীক্ষা এগুলাই মনে রাখতে হবে। আচ্ছা শুনেন, পারস্পরিক দায়শোধ কাকে বলে? বাদী যদি অর্থের মামলা দায়ের করে, কি মামলা? অর্থের মামলা দায়ের করে, বিবাদী এসে যদি বলে যে আমিও বাদীর কাছে অর্থ পাই, আমাদের দুইজনের দাবি সমন্বয় করা হোক, এটারই বলে সেট অফ। তবে পার্থক্য হলো সেট অফের ক্ষেত্রে বাদী যে দাবিটা করছে, বিবাদীর দাবি বাদীর দাবির সমান হবে অথবা তার কম হবে। যতটুকু বেশি হবে ততটুকু হয়ে যাবে কাউন্টার ক্লেম বা পাল্টা দাবি। উদাহরণ দিই শুনেন, আশরাফুল 5 লাখ টাকা পাবে অর্থের মামলা দায়ের করছে শাকিলের বিরুদ্ধে, 5 লক্ষ টাকা অর্থের মামলা। শাকিল লিখিত জবাবে দাবি করছে যে ইওর অনার, আমিও আশরাফুল সাহেবের কাছে বিগত একটা ডিগ্রি বাবদ বা বিগত একটা ঘটনা বাবদ 3 লক্ষ টাকা পাই, তাই আমাদের দুইজনের দাবি কি করা হোক, সমন্বয় করা হোক। তাহলে এই জায়গায় আশরাফুল দাবি করছে কত টাকা? 5 লাখ। শাকিল দাবি করছে কত? 3 লাখ। তাহলে বিবাদীর দাবি বাদীর দাবির চেয়ে কি কম। সো এই যে দুইজনের দাবি যদি সমন্বয় করা হয় এটারই কি বলে? সেট অফ। আশরাফুল যদি বলছে আমি 5 লাখ পাই, শাকিল আইসা বলছে আমিও 5 লাখ পাই, বাদীর দাবি আর বিবাদীর দাবি কি সমান, এটাও কি হবে? সেট অফ। বুঝেন কিনা? আশরাফুল দাবি করতে 5 লাখ, শাকিল আইসা বলছে যে আমিও আশরাফুলের কাছে 10 লাখ পাই। বুঝেন কিনা? তাহলে 10 লাখের দাবি যে করছে, তাহলে 5 লাখ পর্যন্ত হবে হলো সেট অফ, সমান সমান যে ইনি যে বাদী যেটা দাবি করছে সেই 5 লাখ পর্যন্ত কি সেট অফ, আর বাকি 5 লাখ কি হবে? কাউন্টার ক্লেম। বুঝেন কিনা? যখন বাদীর দাবি থেকে বিবাদীর দাবি বেশি হয়ে যাবে তখন বেশি অংশটুকু হচ্ছে কাউন্টার ক্লেম, আর যখন বাদীর দাবি থেকে বিবাদীর দাবি সমান অথবা তার কম হবে সেটা হচ্ছে কি সেট অফ। তাহলে একই ঘটনায় সেট অফও হতে পারে, কাউন্টার ক্লেমও কি হতে পারে। কিভাবে? ওই যে বাদী দাবি করতে 5 লাখ, বিবাদী এসে বলতেছে আমি 10 লাখ পাই, তাহলে এই জায়গায় সেট অফ হবে কত? 5 লাখ, আর বাকি 5 লাখ কি কাউন্টার ক্লেম। তো সেট অফ শুধুমাত্র দাবি করতে পারে তাহলে কে, বাদী না বিবাদী? বিবাদী। কিসের মামলায়? অর্থের মামলায়। অর্থটা হতে হবে সুনির্দিষ্ট। কি বলেন? সুনির্দিষ্ট। আর এই সেট অফ এর দাবিটা বিবাদী করতে পারে আদালতের অনুমতি ছাড়াই, সে এটা অধিকার হিসেবে দাবি করতে পারে লিখিত জবাব দাখিলের সময়, প্রথম সম্ভাব্য সুযোগে, অথবা কি লিখিত জবাব দাখিলের সময় আদালতের অনুমতির দরকার নাই। কিন্তু মামলায় ইস্যু গঠন টঠন হয়ে গেছে, সাক্ষ্য গ্রহণ হচ্ছে, এখন ওনার মনে হয়েছে যে আমি বাদীর কাছে টাকা পাই, সেট অফ দাবি করবে, তখন যদি সে করতে চায় তাহলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে। বুঝতে পারতেন? তাহলে আমার মনে রাখতে হবে সেট অফ এর কিসের মামলায় দাবি করা যায়? সেট অফ অর্থের মামলা। কি অর্থ? সুনির্দিষ্ট অর্থ। বিবাদীর দাবি বাদীর দাবির চেয়ে সমান হবে অথবা তার কি হবে? কম হবে। এটাই। তো আমরা একটু পড়ি, দেখেন। পারস্পরিক দায়শোধ বা দাবি সমন্বয় অর্থ হলো একটি দাবির বিরুদ্ধে অন্য একটি দাবি উত্থাপন করা। আন্ডারলাইন করবেন, অর্থ আদায়ের মকদ্দমায় এমন অনেক ক্ষেত্র থাকে যেখানে বাদী ও বিবাদী প্রত্যেকে প্রত্যেকের বিরুদ্ধে অর্থ দাবি করতে পারে এবং উভয় পক্ষ একে অপরের নিকট পাওনা দাবি করতে পারে। উক্ত ক্ষেত্রে উভয়ের পাওনা সমন্বয় করার প্রশ্ন উঠে। তাহলে আমরা প্রথমে চলে আসি সেট অফ এর প্রকারভেদ। দেওয়ানি কার্যবিধিতে দুই ধরনের পারস্পরিক দায়শোধ সম্পর্কে আলোচনা করছে। একটা হলো আইনানুগ পারস্পরিক দায়শোধ, লিগাল সেট অফ, লেখেন 8 আদেশের 6 বিধি। কত? 6 বিধি। আর ন্যায় সঙ্গত দাবি সমন্বয় বা ইকুইটেবল সেট অফ, এটা লেখেন 20 আদেশের 19-এর 3। 20 আদেশের 19-এর 3। তাহলে আইনানুগ দাবি সমন্বয় আছে 8 আদেশের 6, আর ন্যায় সঙ্গত দাবি সমন্বয় 20 আদেশের 19-এর 3। এখন একটা কথা, সেটা হলো আমরা এতক্ষণ ধরে যে উদাহরণটা দিলাম এই উদাহরণটা হলো লিগাল সেট অফ, মানে আইনানুগ পারস্পরিক দায়শোধ। দেখেন 8 আদেশের 6 বিধিতে কি বলছে? পারস্পরিক দায়শোধ, দেওয়ানি কার্যবিধির 8 আদেশের 6 বিধির অধীন বিবাদী পারস্পরিক দায়শোধের আবেদন করতে পারে। বিবাদী বাদীর বিরুদ্ধে পারস্পরিক দায়শোধের বা সমনের আবেদন করতে পারে, গোল দেবেন, অর্থের মামলায়। কি মামলায়? অর্থের মামলায়। অর্থাৎ বাদী যদি বিবাদীর বিরুদ্ধে অর্থ আদায়ের মামলা করে তবে বাদীর দাবিকৃত অর্থের সাথে বিবাদীর দাবিকৃত অর্থের সমন্বয় করার জন্য বিবাদী লিখিত আবেদন করতে পারে। 8 আদেশের 6 বিধি
লিগ্যাল সেটআপ নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা শুধুমাত্র কি অর্থ, নির্দিষ্ট অর্থের ক্ষেত্রে প্রযোজ্য। তো কতগুলো শর্ত আছে। তার আগে আমি একটা কথা বলি, শুনেন। এই লিগ্যাল সেটআপের ক্ষেত্রে বাদী তো অর্থ দাবি করছে, বিবাদী অর্থ দাবি করছে। এই জায়গায় নরমালি একটা মামলা দায়ের করলে কোর্ট ফি দেওয়া লাগে কার? বাদী। কিন্তু লিগ্যাল সেটআপের ক্ষেত্রে বিবাদী যে অর্থ দাবি করছে, এটা বিবাদীরও কোর্ট ফি দেওয়া লাগে। মামলার নাম্বার একটা, কিন্তু অ্যাকচুয়ালি মামলার জায়গায় বিচার হচ্ছে কয়টা? দুইটা। বুঝতে পারছেন? তাহলে লিগ্যাল সেটআপের ক্ষেত্রে কোর্ট ফি দেওয়া লাগবে, বিবাদীরও কোর্ট ফি দেওয়া লাগবে। তাহলে এই যে দেখেন শর্তসমূহ, প্রথমটা দেখেন, মকদ্দমাটি অর্থ আদায়ের মামলা হতে হবে, অর্থের পরিমাণ নির্দিষ্ট হতে হবে, অর্থ আইনসঙ্গতভাবে আদায়যোগ্য হতে হবে। আইনসঙ্গত মানে হলো আপনি যাই যদি বলেন যে ওনার কাছে আমি গাঁজা বিক্রি বাবদ এত টাকা পাই, এই অর্থ কিন্তু হবে না। বা আইপিএল খেলছিলাম, বাজি ধরছিলাম, 5 লাখ টাকা পাই, এই অর্থ কিন্তু আইনসঙ্গতভাবে আদায়যোগ্য নয়। অর্থ অবশ্যই বিবাদী বা বিবাদীগণ কর্তৃক আদায়যোগ্য হতে হবে, বিবাদী কর্তৃক বাদী বা বাদীগণের নিকট হতে অর্থ আদায়যোগ্য হতে হবে, দাবিকৃত অর্থ আদালতের আর্থিক এখতিয়ারভুক্ত হতে হবে। মানে বাদী এসে দাবি করছে 15 লাখ, বিবাদী এসে দাবি করতেছে যে তার কাছে আমি 30 লাখ চাই, তাহলে 30 লাখ চাইলে এটা সরকারি জজের কাছে থাকবে? থাকবে না, এটা চলে যাবে কার কাছে? তাহলে তুমি এই জায়গায় সেট অফের দাবি দরকার নাই, তুমি আলাদা মামলা করো। দেখেন, বিবাদীর পারস্পরিক দায়শোধের দাবিতে বাদীর মকদ্দমার ন্যায় উভয় পক্ষ একই বৈশিষ্ট্যপূর্ণ পরিপূর্ণ করবে। বিবাদী পারস্পরিক দায়শোধের দাবি, এটা গোল দেবেন, প্রথম শুনানির সময় করবে, যদি না আদালত পরবর্তীতে দায়েরের জন্য কি দেয়? অনুমতি দেয়। তাহলে প্রথম শুনানিতে যদি আপনি সেট অফের দাবি করেন, তাহলে আদালতের অনুমতির দরকার নাই, কিন্তু পরে যদি করেন আদালতের অনুমতি অবশ্যই নিতে হবে। এই যে দেখেন, পারস্পরিক দায়শোধের বিবৃতি দাখিলের সময় যে আদালতের অনুমতি ছাড়া মকদ্দমার প্রথম শুনানির সময় বিবাদী যে ঋণের জন্য পারস্পরিক দায়শোধ বা সেটআপ দাবি করেছে, সেই ঋণের বা পাওনা টাকার বিবরণ সম্বলিত একটি লিখিত বিবৃতি দাখিল করতে পারবেন। তবে আদালত অনুমতি দিলে প্রথম শুনানির পরেও সেটআপ দাবি করা যায়। এখন একটা উদাহরণ পড়ি, দেখেন। এক্স ক একটি বিল অফ এক্সচেঞ্জ 500 টাকার জন্য ক্ষয়ের বিরুদ্ধে মকদ্দমা দাখিল করে। 500 টাকার জন্য কয়ের বিরুদ্ধে পূর্বেই 1000 টাকা ডিগ্রি লাভ করেছিল। বিবাদী এসে বলতেছে যে তার কাছেও আমি 1000 টাকা পাই। তাহলে এই জায়গায় বাদী দাবি করছে 500 টাকা, বিবাদী দাবি করছে কত টাকা? 1000 টাকা। সেট অফ কতটুকু হবে বলেন? 500 টাকা। বাকি 500 কি হবে? কাউন্টার ক্লেম। বুঝতে পারছেন? চলে আসেন। আচ্ছা, ইকুইটেবল লিগ্যাল সেটআপ কে বুঝেন নাই বলেন তো? অনলাইন অফলাইন জড়িয়ে সবকিছু মিলিয়ে কে বুঝেন নাই লিগ্যাল সেটআপ? লুৎফর সাহেব, লিগ্যাল সেটআপ কাকে বলে? বাদী অপেক্ষা বিবাদী ন্যায়সঙ্গত দায় যদি কম অথবা তার চেয়ে বেশি হয় তাহলে ন্যায়সঙ্গত সমান অথবা তার বাদী যে দাবি করছে বিবাদী সেটা সমান হতে পারে অথবা তার চেয়ে বেশি হতে পারে। বেশি হলে কি হবে? বেশি যদি বাদী অপেক্ষা বিবাদী বেশি দাবি করে শুনেন, এখন আমরা চলে আসি ন্যায়সঙ্গত দাবি সমান না বা ইকুইটেবল সেটআপ। ভাই, ইকুইটেবল সেটআপ হলো বিবাদী এই জায়গায় অনির্দিষ্ট অর্থ দাবি করে। কি অর্থ বলেন? লিগ্যাল সেটআপের ক্ষেত্রে বাদীর দাবিও সুনির্দিষ্ট, বিবাদীর দাবিও সুনির্দিষ্ট, আর ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে অনির্দিষ্ট। লিগ্যাল সেটআপের বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগে, ইকুইটেবল সেটআপের বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগে না। লিগ্যাল সেটআপ অধিকার হিসেবে দাবি করা যায়, ইকুইটেবল সেটআপ অধিকার হিসেবে দাবি করা যায় না। লিগ্যাল সেটআপ প্রমাণ করতে বলে আদালত দিতে বাধ্য, কিন্তু ইকুইটেবল সেটআপ প্রমাণ মানে দিতে বাধ্য না, দিতেও পারে নাও দিতে পারে। এখন ইকুইটেবল সেটআপ জিনিসটা কি? ইকুইটেবল সেটআপ হলো এই যে বাদী বিবাদী একজন আরেকজনের কাছে যে টাকাটা চাইতেছে, এটা একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে, আলাদা ঘটনা থেকে না। আগেরটাই যেরকম যে বাদী 5 লাখ টাকা বাঁচতে, বিবাদী এসে বলতেছে অমুক ঘটনাবোধ ওর কাছে আমি এত টাকা পাই, মানে ঘটনা কয়টা? দুইটা। কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে ঘটনা হতে হবে কয়টা? একটা। কিভাবে? ধরেন
একজন আশরাফুল সাহেব উনি একটা বাড়ি তৈরি করার জন্য একটা কনস্ট্রাকশন ফার্মের দায়িত্ব দিছে। কনস্ট্রাকশন ফার্মে বলছে যে আমি 1 কোটি টাকা বাজেট, 1 কোটি টাকায় আমার বাড়িটা 5 তলা বাড়ি করে দিবা। ঠিক আছে, তো কনস্ট্রাকশন ফার্ম অর্ধেক কাজ করছে, মানে 2.5 তলা পর্যন্ত করছে। করার পরে কনস্ট্রাকশন ফার্ম বলতেছে যে আমরা 2.5 তলা পর্যন্ত করছি, বাকি 2.5 তলা আমরা করতে পারবো না, আমাদের এই 2.5 তলা বাবদ 50 লাখ টাকা হয়, এই 50 লাখ টাকা আশরাফুল সাহেব আপনি আমাদের দিয়ে দেন। এখন আশরাফুল বলতেছে যে তোমাদের 50 লাখ টাকা আমি দিব না, তুমি আগে পুরো কাজ করো, তাইলে আমি 1 কোটি দিব। তো কনস্ট্রাকশন ফার্ম গিয়ে আদালতে মামলা করে দিছে যে অনার, যে আমরা অর্ধেক কাজ করছি, অর্ধেক কাজের জন্য আমরা কত টাকা পাবো, 50 লাখ পাবো, আশরাফুল সাহেবের 50 লাখ টাকা দেওয়ার জন্য আদেশ দিতে মর্জি হয়। আশরাফুল সাহেব এসে বলতেছে যে অনার, লিখিত জবাবে ধরেন বলতেছে যে উনরা 50 লাখ টাকা পাবে, এটা আমিও স্বীকার করি যেহেতু অর্ধেক কাজ করছে, বাট বাকি অর্ধেক কাজ 50 লাখ টাকা দিয়ে আমি কাউরি দিয়ে করাতে পারবো না। পুরো কাজ, সম্পূর্ণ কাজটা অনেকেই 1 কোটি টাকায় করবে, কিন্তু অর্ধেক কাজ 50 লাখ টাকায় কেউই করবে না। সো অর্ধেক, বাকি অর্ধেক কাজ করাইতে আমার 70 লাখ টাকা লাগবে। সো আমি তো এই জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি এক্সট্রা কত, 20 লাখ। সো আমি এই জায়গা 20 লাখ টাকা সেট অফের দাবি করতেছি, বুঝেন কিনা? তাহলে এই জায়গা আদালত এই 20 লাখ সেট অফ মঞ্জুর করতে কি বাধ্য না, মঞ্জুর করতেও পারে আবার কি নাও পারে। আর এই জায়গাতে বিবাদী এসে বলতেছে যে আমি যে 20 লাখ টাকা, এটা কি সে ক্ষতি, ক্ষতি হচ্ছে কি আনুমানিক না, যে আনুমানিক 20 লাখ টাকা ক্ষতি সম্মুখীন হচ্ছি, এবং দুইটা কি একই ঘটনা না, একই বাড়ি করাকে কেন্দ্র করে। তো তাহলে এই ক্ষেত্রে এই যে বিবাদী যে অনির্দিষ্ট অর্থ দাবি করতেছে, এটা হচ্ছে কি ইকুইটেবল সেট অফ। এই ক্ষেত্রে বিবাদীর কোর্ট ফি দেওয়া লাগবে না, বিবাদী এটা অধিকার হিসেবে দাবি করতে পারবে না, এটা আদালত মঞ্জুর করতেও পারে নাও পারে। এবং ইকুইটেবল সেট অফের ক্ষেত্রে উভয় ঘটনা উদ্ভূত হয়েছে কি, মানে উভয় দাবি উদ্ভূত হয়েছে একটা ঘটনা থেকে, সেম ট্রানজাকশন বা সেম লেনদেন থেকে। বুঝতে পারছেন? তাহলে লিগাল সেট অফ আর ইকুইটেবল সেট অফের মধ্যে পার্থক্য একটু পড়ি, দেখেন। 8 দেশের 6 বিধি শুধুমাত্র লিগাল সেট অফ নিয়ে আলোচনা করা হয়েছে, শুধুমাত্র যে ক্ষেত্রে অর্থের পরিমাণ নির্দিষ্ট শুধুমাত্র সেই ক্ষেত্রে লিগাল সেট অফ প্রযোজ্য। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আদালত বল দিবেন অনির্দিষ্ট অর্থের ক্ষেত্রেও পারস্পরিক দায়সৎ মঞ্জুর করতে পারে, এটাই ন্যায়সঙ্গত দাবি সমন্বয়। 20 আদেশের 19-3 বিধিতে ইকুইটেবল সেট অফকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সো এখানে আমরা যে উদাহরণের কথা বললাম সেম উদাহরণই আছে, বাট এখানে খুব সংক্ষিপ্ত আকারে আছে, এটা একটু বিস্তারিত আপনার বুঝে নিতে হবে। চুক্তি অনুযায়ী 50,000 টাকা উদ্ধার করার জন্য এ বি এর বিরুদ্ধে মামলা দায়ের করে। এ কর্তৃক চুক্তি ভঙ্গের কারণে বি এর যে ক্ষতি হয়েছে, বলতেছে যে চুক্তি অনুযায়ী সে চাচ্ছে 50,000, কিন্তু বি বলতেছে যে চুক্তি অনুসারে তো আমিও ক্ষতিগ্রস্ত হয়েছি। সো এটারই বলে আপনার ন্যায়সঙ্গত পারস্পরিক দাবি সমন্বয়। তো দুইটার পার্থক্য তো এতক্ষণ ধরে বললাম যে এটা লিগাল সেটআপ অধিকার হিসেবে দাবি করা যায়, ইকুইটেবল সেটআপ অধিকার হিসেবে দাবি করা যায় না। লিগাল সেটআপে অর্থ সুনির্দিষ্ট থাকে, ইকুইটেবল সেটআপে অর্থ সুনির্দিষ্ট থাকে না। তারপর লিগাল সেটআপ মানতে বাধ্য, ইকুইটেবল সেটআপ মানতে বাধ্য না। তারপর লিগাল সেটআপ একই ঘটনা থেকে উদ্ভূত হতে পারে নাও পারে, কিন্তু ইকুইটেবল সেটআপ অবশ্যই কি একই ঘটনা থেকে উদ্ভূত হতে হবে। আরো দিয়ে দিবেন যে লিগাল সেটআপের ক্ষেত্রে উভয়ই কোর্ট ফি দিতে, উভয়কে কোর্ট ফি দিতে হয়, কিন্তু ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে বিবাদীকে কোর্ট ফি দিতে হয় না। এই তো। পাল্টা দাবি দেখেন, পাল্টা দাবি বা কাউন্টার ক্লেম। পাল্টা দাবি এতক্ষণ ধরে পড়ছি, যখন বাদীর দাবি থেকে বিবাদীর দাবি বেশি হয়ে যাবে সেটারে কি বলে, পাল্টা দাবি। এবং পাল্টা দাবির কোনো সুনির্দিষ্ট উদাহরণ বা সুনির্দিষ্ট বিধান আমাদের দেওয়ানি কার্যবিধিতে নাই। যদি বলেন যে এত আদেশের এত বিধিতে পাল্টা দাবি আছে, নাই কোথাও। বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন, বলেন। ইকুইটেবল সেটআপের ক্ষেত্রে যদি আপনি বেশি বলেন তাহলে তো পাল্টা দেবি, কিন্তু ইকুইটেবল সেটআপের বেশি কেমনে বলবেন আপনি, সেম ট্রানজাকশন থেকে কেমনে হবেন? এক 1 কোটি টাকার কাজ, এখন আপনি যদি বলেন আমি 1,20,00,000 টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি, কেমনে হবে? আর যদি হওয়াতে চান দাবি করবেন, সমস্যা কি? আমাদের আরিফ সাহেব ফৌজদারি কার্যবিধির 188 ধারায় মামলা করে দেয় এবং ম্যাজিস্ট্রেট সেটা অর্ডারও দেয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট। সমস্যা কি দেখেন তো, বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর অর্ডার 8 এর রুল ড্যাশে লিগাল সেট অফ এর বিধান আছে কততে? 6 বিধিতে। কোন পক্ষ কর্তৃক সেট অফ দাবি করতে পারে কোন মামলায়? অর্থের মামলায়। একটা জিনিস মনে রাখবেন, অর্থের মামলা ছাড়া আর কোন মামলায় সেট অফ দাবি করা যায় না। যদি বলে দখলের মামলা করছে, যদি বলে অমুক অমরে বাদী অমরে বেদখল করছে, দুইজনের দাবি সমন্বয় করা হোক, করবে সেট অফ? করবে না। তো এখানে বিগত বছরের যে প্রশ্ন টশ্ন আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, সব সোজা আছে। চলে আসেন আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, এটা পড়ি। অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন ধারা 89 ক থেকে কত? 89 উয়া। এডিআর হলো বিকল্প বিরোধ নিষ্পত্তি। তার আগে 8 আদেশ থেকে আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অনলাইন অফলাইনে দয়া করে জিজ্ঞাসা করেন। এই আখিনুর, সেট আপ কাকে বলে বলেন? সেট আপ, সেট আপ না, সেট আপ কি? হুম, মোট দুইটা দাবি। ইয়া মিলন সাহেব, আপনি কি একমত ওনার সাথে? কিছু তো বলেন, একমত নাকি দ্বিমত, কিছু তো বলেন। সেটা বলে স্যার, বাদী যেটা দাবি, বাদী একটা দাবি করে, বিবাদী একটা দাবি করে। হুম, মোট দাবি কয়টা? দুইটাই স্যার। আর আদালত আর একটা করে। লালন সাহেব, সেট আপ ব্যাখ্যা দেন। সেটা হচ্ছে যে অর্থের মামলার ক্ষেত্রে হুম, বাদী যেটা দাবি করবে, আর বিবাদী এসে তার সমান, মানে বিবাদী বলতে যে আমি ওদের কাছে তার সমান বা তার থেকে কম টাকা পাই, এটা হচ্ছে সেট অফ। হুম, সমান বা তার চেয়ে কম। আর কাউন্টার ক্লেম? তার থেকে যদি বেশি হয়, দাবি যদি বেশি হয়, এটা হচ্ছে ওমর ফারুক সাহেব, ইকুইটেবল সেট আপ কাকে বলে? একজন এসে যদি বলে বাদী মামলা করছে যে ওর কাছে আমি 5 লাখ পাই, বিবাদী এসে বলতেছে ওর কাছেও মেলা আগে আমি 2.5 লাখ টাকা আনুমানিক পাতাম, মনে নাই, টাকা একটা পাতাম, আমাদের এই দাবি সমন্বয় করা হোক, এটা ইকুইটেবল সেট আপ। ইকুইটেবল সেট আপ সেম ট্রানজাকশনের হতে হবে। বুঝছেন? এখন আমরা চলে আসি বিকল্প বিরোধ নিষ্পত্তি, এডিআর। ভাইবা পরীক্ষার্থী আপনাদের জিজ্ঞেস করবে এডিআর কি, এবং এর বানান শিখে যাইতে হবে, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। ভাই, এডিআর হলো আমাদের প্রচলিত বিচার ব্যবস্থায় একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া। মানে আরজি, সমন, জবাব, তারপরে বিচার্য বিষয় গঠন, 30 ধারা, এসডিপিএইচ, পিএইচ, এফপিএইচ, আর্গুমেন্ট, জাজমেন্ট, ডিক্রি, তারপরে আপিল তো আছেই, এরপরে রিভিশনও আছে, রিভিউও আছে, লিভ টু আপিলও আছে, অনেক কিছু আছে। তো এডিআর হলো যে প্রচলিত বিচার পদ্ধতির বাইরে গিয়ে দুই পক্ষ এক জায়গায় বসে আসলে এই বিষয়টা নিষ্পত্তি করা যায় কিনা। যে কোর্টে তো বিচার করবেই, বাট কোর্টে বিচার করার আগে সর্বশেষ যে এক জায়গায় বসাই আপোষ মীমাংসা করা যায় কিনা, এটারই বলে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন। তো দেওয়ানি কার্যবিধিতে বিকল্প বিরোধের গোল দিবেন দুইটি পন্থা আছে। কয়টা? দুইটা। একটা হলো মধ্যস্থতা বা মেডিয়েশন, আর একটা কি বলছে? সালিস বা আরবিট্রেশন। সো প্রথমে আমরা চলে আসি মধ্যস্থতা। মধ্যস্থতা সম্পর্কে বলছে 89 ক ধারা, বা ইংরেজিতে যদি বলেন 89A, এবং এটা হবে কি? ক্যাপিটাল এ।
বর্তমানে আদালত মধ্যস্থতার জন্য বিকল্প বিরোধ বিষয়টি মানে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে পাঠাতে বাধ্য। পূর্বে এটা ঐচ্ছিক ছিল। 2012 সালের সংশোধনের মাধ্যমে 89 কতে এটা কোর্ট মেয়ের পরিবর্তে এটা কোর্ট শ্যাল গুলো ব্যবহার করায় মধ্যস্থতা করা কি করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ আমরা যদি ধারাবাহিকতা ধরি, আমরা আরজি পড়ছি, সমন পড়ছি 5 আদেশে, লিখিত জবাব পড়ছি কত, 8 আদেশে। এখন বিবাদী লিখিত জবাব দিয়ে দিছে, এখন উভয় পক্ষ হাজির হবে। উভয় পক্ষ হাজির হওয়ার পরে মানে আরজি দিছে, সমন হইছে, জবাব হইছে, এরপরে উভয় পক্ষ হাজির হলে আদালত ওইটা মধ্যস্থতায় পাঠাবে। আগে মধ্যস্থতা পাঠানো আদালতের জন্য ছিল বিবেচনামূলক, মানে পাঠাতেও পারতো, নাও পারতো। বাট বর্তমানে মধ্যস্থতা পাঠানো আদালতের জন্য কি, বাধ্যতামূলক। কত সাল হতে? মধ্যস্থতা তারা করুক বা না করুক, আদালত পাঠাতে বাধ্য, নাকি বাধ্য। আচ্ছা, তো 89 ক ধারায় কি বলছে আমরা একটু দেখি। দেখেন 89 কয় বলছে যে আহ লিখিত জবাব দাখিল হতে হবে, আদালত মধ্যস্থতা কার্যক্রম শুরু করতে পারবে শুধুমাত্র বিবাদী লিখিত জবাব দাখিল করলে, এর আগে নয়। তার মানে মধ্যস্থতায় তখনই যাবে যখন কি হয়েছে, লিখিত জবাব দাখিল করা হয়ে গেছে। তারপরে মকদ্দমা বিরোধী পক্ষগণ ব্যক্তিগতভাবে বা তাদের সংশ্লিষ্ট আইনজীবীর মাধ্যমে হাজির হবে এবং আদালত মকদ্দমার শুনানি কি করবে, স্থগিত করবে। এখন আমরা যেটা দেখব যে মধ্যস্থতায় যদি পাঠায় তাহলে মামলার কার্যক্রম কি থাকবে, স্থগিত থাকবে বা মুলতবি থাকবে। এখন মধ্যস্থতা কে কে করতে পারে এটা আমরা জানবো। লিখিত জবাব দাখিলের পর যদি মকদ্দমা উভয় পক্ষ নিজে বা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয় তাহলে আদালত শুনানি মুলতবি রেখে মকদ্দমা বিরোধ নিষ্পত্তির জন্য আদালত, আন্ডারলাইন করবে, নিজে মধ্যস্থতা করতে পারে। মানে আদালত স্বয়ং নিজে এটা কি করতে পারে, মধ্যস্থতা করতে পারে। বা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি করার উদ্যোগ গ্রহণের জন্য বিরোধটি দ্য লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিয়োগকৃত সংশ্লিষ্ট আইন সহায়ক কর্মকর্তার নিকট পাঠাতে পারে। লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন যে একজন আইন সহায়ক কর্মকর্তা আছে তার কাছে পাঠাতে পারে। আদালত নিজে পারে, লিগ্যাল এইড অফিসারের কাছে পাঠাতে পারে, মকদ্দমার পক্ষগণ নিযুক্ত উকিলের কাছে পাঠাইতে পারে, উকিল বা উকিল নিযুক্ত করা হয়নি সেক্ষেত্রে পক্ষ বা পক্ষগণের নিকট পাঠাতে পারে। অথবা এই যে দেখেন জেলা জজ কর্তৃক তৈরিকৃত মধ্যস্থতাকারী প্যানেল থেকে কোনো একজন মধ্যস্থতাকারী নিকট পাঠাতে পারে। ওই যে জেলা জজ, আর জেলা জজ যেরকম সমনের জন্য কুরিয়ার সার্ভিসের তালিকা আছে, জেলা জজের কাছে মধ্যস্থতারও একটা প্যানেল আছে। এদের দায়িত্ব হলো মধ্যস্থতা করে বেড়ানো, মধ্যস্থতা স্পেশালিস্ট, তাহলে তাদের কাছে পাঠাতে পারে। তাহলে আদালত স্বয়ং পারে, লিগ্যাল এইড কর্মকর্তা পারে, পক্ষগণের উকিল পারে, অথবা এই প্যানেল যে মেডিয়েটর আছে এই প্যানেলটা নির্ধারণ করছে কে, জেলা জজ, সেখানে পাঠাতে পারে। তো আমরা যদি চলে আসি, জেনে রাখা ভালো যে দরকার নাই, সব সময় জানার দরকার নাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো যে 2017 সালে দেওয়ানি কার্যবিধির 89 ক ধারা সংশোধন করে মধ্যস্থতাকারী হিসেবে দ্য লিগ্যাল এইড অ্যাক্ট 2000 এর অধীন নিয়োগকৃত আইন সহায়ক কর্মকর্তাকে যুক্ত করা হয়। তাহলে মধ্যস্থতাকারী হিসেবে আইন সহায়ক কর্মকর্তা, এটা উনি আগে পারতেন না, ওনারে যুক্ত করার বিধান করতে কত সালে, 2017 সালে। আমরা চলে আসি যে ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারে এটা জানবো। এটা অলরেডি আমরা জানি, আদালত নিজে পারে, উকিল পারে, অবসরপ্রাপ্ত, দেখেন 3 নম্বরে বলছে কি, অবসরপ্রাপ্ত বিচারক পারে, জেলা জজ কর্তৃক প্যানেল থেকে একজন মধ্যস্থতাকারী পারে, আর অন্য ব্যক্তি যাকে তারা মধ্যস্থতাকারী হিসেবে কি করছে, নিয়োগ করছে। তবে জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, পুরাতন বইতে পাবেন না বাট লিখে রাখতে হবে। মধ্যস্থতাকারী প্যানেল তালিকা প্রস্তুত করবে জেলা জজ এবং মধ্যস্থতাকারী প্যানেল প্রস্তুতের ক্ষেত্রে জেলা জজ বার সমিতির সভাপতির পরামর্শ গ্রহণ করবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে জেলা জজ কার পরামর্শ গ্রহণ করবে, বার সভাপতির সভাপতি। আর তারপরে যদি দেখেন আইনজীবী, অবসরপ্রাপ্ত বিচারক, বিরোধ নিষ্পত্তিতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে মধ্যস্থতাকারী প্যানেল প্রস্তুত করবে। আন্ডারলাইন করবেন, প্রজাতন্ত্রে লাভজনক পদে নিযুক্ত কোনো ব্যক্তি মধ্যস্থতাকারী হতে পারবে না। প্রজাতন্ত্রের লাভজনক পদ, এই কথাটা যদি খুব সাধারণভাবে ব্যাখ্যা করি, সরকারি চাকুরিজীবী বা সরকারি কর্মকর্তা। তো এটার একটা ব্যতিক্রম হলো স্বয়ং আদালত, ও তো সরকারি কর্মকর্তা, বিচারক উনি পারে, আর একটা হলো লিগ্যাল এইড কর্মকর্তা উনি পারে। বাট আমাদের দেশে ধর্ষণের মামলা থেকে শুরু করে জমি জমা যা আছে কিনা থানায় সব আপস মীমাংসা করে ফেলে, ওনরা মধ্যস্থতাকারী হয়ে যায়, যেগুলো সবই কি বলেন, অবৈধ। তো তাহলে
পুলিশের ওসি সাহেব উনি কি মধ্যস্থতাকারী হতে পারবে? পারবে না। নির্বাহী ম্যাজিস্ট্রেট পারবে? পারবে না। জেলা ম্যাজিস্ট্রেট পারবে? পারবে না। আচ্ছা, তাহলে মনে রাখবেন পরীক্ষায় প্রশ্ন আসবে যে কে মধ্যস্থতাকারী হতে পারবে না, কে পারবে না? প্রজাতন্ত্রের লাভজনক কর্মচারী। এখন আসেন মধ্যস্থতার ফি নির্ধারণ। ফির ব্যাপারটা সহজ, যে পক্ষরা নির্ধারণ করবে, যদি তারা ব্যর্থ হয় তাহলে নির্ধারণ করে দিবে কে? আদালত। 2 নাম্বার লাস্টে 2টা লাইন দেখেন, যে ক্ষেত্রে আদালত বা আইন সহায়ক কর্মকর্তা মধ্যস্থতা করে সেক্ষেত্রে আদালত বা আইন সহায়ক কর্মকর্তা কোনো ফি আরোপ করবে না। মানে যখন স্বয়ং আদালত মধ্যস্থতা করতেছে বা লিগ্যাল এইড কর্মকর্তা মধ্যস্থতা করছে তখন তাদেরকে কোনো ফি দেওয়া লাগবে না। চলে আসি মধ্যস্থতাকারী নিয়োগ। অনেক কথা বলা আছে, বাট সংক্ষেপে বলে যাই। মধ্যস্থতাকারী নিয়োগ করবে, তারা নিয়োগ করবে, নিজেরা নিয়োগ করবে 10 দিনের মধ্যে। নিজেরা যদি ব্যর্থ হয় তাহলে আদালত পরবর্তী 7 দিনের মধ্যে নিয়োগ করবে। তাহলে মধ্যস্থতাকারী নিয়োগের প্রাথমিক সময় 10 দিন, আর সর্বোচ্চ সময় কত দিন? 15 দিন। এতটুকু বুঝছেন? প্রাথমিক সময় কত? 10। আর 10 দিনের মধ্যে না পারলে পরবর্তী 7 দিন। তাহলে সর্বোচ্চ সময় কত? আর এরপরে যেটা মনে রাখবেন, মধ্যস্থতা শেষ করবে 60 দিনের মধ্যে, 60 ডেজ। তবে পক্ষরা আবেদন করলে বা আদালত যদি চায় আরো 30 দিন বাড়াতে পারে। তাহলে সর্বাধিক কত দিন? 90 দিন। তাহলে আপনি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ 17 দিন, আর মধ্যস্থতা কার্যক্রম শেষ করবে প্রাথমিকভাবে 60 দিন, পরবর্তীতে আরো 30 দিন, মোটমাট কত? 90 দিন। তারপরে চলে এসে আদেশ দেওয়া, যে মধ্যস্থতার ফলাফল যদি মকদ্দমা বিরোধের আপোষ হয় তাহলে আপোষ প্রতিবেদন প্রাপ্তির 7 দিনের মধ্যে আদালত আদেশ বা ডিক্রি দিবে। একটা জিনিস খেয়াল করেন, ফৌজদারি থেকে দেওয়ানি যত জায়গায় আছে কিনা, রায়ের যে বিধানটা আছে, রায় সবসময় দেয় শুনানি শেষ হওয়ার সাথে সাথে 7 দিনের মধ্যে। এই জায়গাও ব্যতিক্রম না। মধ্যস্থতার মাধ্যমে যদি আপোষ হয় তাহলে রায় দিবে কত দিনের মধ্যে? 7 দিনের মধ্যে। এই ক্ষেত্রে বল দিবেন 23 আদেশের বিধান অনুসরণ করবে। কত আদেশ? 23 আদেশ। 23 আদেশে যে আপোষ ডিক্রি বা সোলে ডিক্রির বিধান আছে তা অনুসরণ করবে। এমন আপোষনামায় পক্ষগণের মকদ্দমার পক্ষগণ সম্পাদনকারী হিসেবে আইনজীবী যদি থাকে, আইন সহায়ক কর্মকর্তা বা মধ্যস্থতাকারী সাক্ষী হিসেবে স্বাক্ষর করবে। দরকার নাই, জাস্ট মনে রাখেন যে মধ্যস্থতার ডিক্রি দেওয়ার ক্ষেত্রে 23 আদেশের বিধান অনুসরণ করবে। 23 আদেশে আছে সোলে ডিক্রি বা কম্প্রোমাইজ ডিক্রি। সোলে ডিক্রি যে কোনো পর্যায়ে করতে পারে, আর মধ্যস্থতার একটা নির্দিষ্ট পর্যায় আছে। আর সোলে ডিক্রিতে আদালত পাঠায় না, পক্ষরা নিজেরা আপোষ মীমাংসা করে আদালতে জানায়। আর মধ্যস্থতা হলো লিখিত জবাবের পরে মধ্যস্থতায় পাঠায়। বুঝছেন? তো জেনে রাখা ভালো 2 নাম্বার পয়েন্টটা পুরাতন বইতে প্রশ্নের মধ্যে আছে, আর এখানে জেনে রাখা ভালোর মধ্যে দিছে যে মধ্যস্থতার মাধ্যমে কোনো বিরোধ মীমাংসিত হলে পক্ষগণ কর্তৃক আর্জি বা লিখিত জবাবে প্রদত্ত কোর্ট ফি ফেরত প্রদানের নির্দেশ দিয়ে আদালত একটি প্রত্যয়নপত্র ইস্যু করবে, এবং প্রত্যয়নপত্র ইস্যুর তারিখ হতে 60 দিনের মধ্যে পক্ষগণ ফি ফেরত পাবে। এটার অর্থ হলো যে যদি মধ্যস্থতা কার্যক্রম সফল হয় তাহলে পক্ষরা তাদের যে কোর্ট ফি তারা দিছিল সেটা ফেরত পাবে কত দিনের মধ্যে? 60 দিন। তাহলে কি কি দিন আমরা মনে রাখবো? মধ্যস্থতা নিয়োগ করবে 10 + 7 17, শেষ করবে 60 + 30 90, ডিক্রি দিবে 7 দিনের মধ্যে, কোর্ট ফি ফেরত পাবে 60 দিনের মধ্যে। ঠিক আছে? তারপরের পয়েন্টটা দেখেন, দেওয়ানি কার্যবিধির 89 ক এর 12 ধারা অনুযায়ী বলা যায় মধ্যস্থতার মাধ্যমে আদালত কোনো আদেশ বা ডিক্রি দিলে তার বিরুদ্ধে কোনো রূপ আপিল বা রিভিশন করা যাবে না। অর্থাৎ 89 ক তে আদালত যদি কোনো ডিক্রি দেয় এটার বিরুদ্ধে আপিলও করা যাবে না, রিভিশনও করা যাবে না। লেখেন রিভিউ করা যাবে। আপিল রিভিশন করা যাবে না, কিন্তু কি করা যাবে? রিভিউ করা যাবে, রিভিউ। অপরদিকে সোলে ডিক্রির বিরুদ্ধে লিখে রাখতে পারেন, সোলে ডিক্রির বিরুদ্ধে আপিল বা রিভিউ করা যায় না, করা যায় কি? রিভিশন। সোলে ডিক্রির বিরুদ্ধে করা যাবে রিভিশন। তারপরে মূল মামলায় যেরকম মধ্যস্থতা করা যায় আপিলেও মধ্যস্থতা করা যায়, এটা আছে 89 গ। কত বলেন? তাহলে মূল মামলায় মধ্যস্থতা আছে 89 ক, আর আপিলে মধ্যস্থতা 89 গ। আর এই জায়গা পড়বো না, সরাসরি সালিশে চলে আসি। সালিশ, আরবিট্রেশন।
সালিশ আছে 89 খ। সালিশটা হলো যে একটু পড়ি দেখেন, যদি মকদ্দমার পক্ষগণ মকদ্দমার গোল দিবেন যে কোনো পর্যায়ে, সালিসির মাধ্যমে মকদ্দমাটি নিষ্পত্তি করবে, এই কারণে মকদ্দমাটি প্রত্যাহারের আবেদন করে, তাহলে আদালত উক্ত আবেদন মঞ্জুর করতে পারে এবং মকদ্দমাটি প্রত্যাহারের অনুমতি দিতে পারে। অর্থাৎ সালিসে আদালত পাঠায় না, সালিসে পক্ষরা যায়। সালিসে যাওয়ার জন্য তারা আদালতে বলবে যে ওনার আমরা এই মামলার বিষয়টা সালিসির মাধ্যমে নিষ্পত্তি করতে চাই, আমাদের মামলাটা প্রত্যাহারের অনুমতি দেওয়া হোক। যদি সালিসি কার্যক্রম ব্যর্থ হয় তাহলে আবার আমরা এই মামলা দায়ের করতে চাই। বিরোধটি গোল দিবেন সালিস আইন 2001 অনুযায়ী নিষ্পত্তি করতে হবে। সালিসির মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করতে না পারলে পক্ষগণ মকদ্দমাটি পুনরায় দায়েরের অধিকারী হবে। তাহলে এখানে যে জিনিসটা মনে রাখবেন, পরীক্ষায় প্রশ্ন আসবে যে দেওয়ানি কার্যবিধিতে বিরোধ নিষ্পত্তির কয়টা পদ্ধতি আছে? দুইটা, মধ্যস্থতা আর সালিস। কোন ক্ষেত্রে মামলা প্রত্যাহার করা হয়, মধ্যস্থতা না সালিস? সালিস। যে কোনো পর্যায়ে যাওয়া যায় কিসে? সালিসে। সালিসের বিরুদ্ধে কি আপিল করা যাবে না? সালিসের ব্যর্থ হইলে কি করা যাবে? আবার নতুন মামলা দায়ের করা যাবে। সালিস আছে কততে? 89 ক। মধ্যস্থতা কত? 89 ক। আর আপিলে মধ্যস্থতা 89 ক। তো বিগত বছরের প্রশ্ন যদি দেখেন, 1 নম্বর প্রশ্ন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 89 এ ধারা অনুযায়ী মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার কতদিনের মধ্যে মধ্যস্থতা শেষ করতে হবে? কতদিন? 60 দিন। যদি বলতো সর্বোচ্চ কত দিনের মধ্যে, তাহলে 90 দিন। 2022 একটা প্রশ্ন এসেছে দেখেন, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 এর 89 এ 10 এর বিধান অনুযায়ী প্যানেল মেডিয়েটরস প্রস্তুত করেন কে? জেলা জজ। কার পরামর্শ নিবে? বার সমিতির সভাপতি। তো এই জায়গা মোটামুটি বার কাউন্সিলের সভাপতি না, বার সমিতি। বার কাউন্সিল আর বার সমিতি কিন্তু দুই জিনিস। 12 বিজেসে একটা কঠিন প্রশ্ন আসছে দেখেন, আপনারা পারবেন। অ্যাজ পার সেকশন 89A অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, আফটার ফাইলিং রিটেন স্টেটমেন্ট দ্য কোর্ট, আগে ছিল মে, এখন কি লিখবেন? শ্যাল রেফার দ্য ডিসপিউট ফর মেডিয়েশন। তো বাদ বাকি অন্য যা আছে, সেলফ প্র্যাকটিসে যা আছে, এগুলো পারবেন ইনশাল্লাহ, সবই গুরুত্বপূর্ণ। তো এর মধ্যে বিশেষ করে যদি আমি বলি 15 নাম্বার প্রশ্নটা, 15 না 16 নাম্বারটা দেখেন, 16 নাম্বার, no dash shall lie against any order degree passed by the court in pursuance of settlement between parties under this section. No appeal or revision. কি হবে? আপিল অথবা রিভিশন। এটাই। মধ্যস্থতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মাহবুব সাহেব, একটা মামলায় মধ্যস্থতায় কখন পাঠায়? কোন দুইটা পর্যায়ে বলেন? মালিশের মাধ্যমে। আপনি যেটা বুঝছেন এডিআর এর পদ্ধতি দুইটা, একটা হলো মধ্যস্থতার, একটা হলো সালিস। বাট আমি প্রশ্ন করছি যে মধ্যস্থতায় পাঠায় কখন, সেটা। হোসেন সাহেব কখন? যে কোনো পর্যায়ে। দারুন। হোসেন সাহেব, লিখিত জবাব দাখিলের পর। তাসলিম সাহেব, মধ্যস্থতাকারী কে হতে পারবে না? সরকারি কর্মকর্তা। ব্যতিক্রম কোনটা? আদালত স্বয়ং পারে, লিগ্যাল এইড কর্মকর্তা পারে নাকি? মিলন সাহেব, মধ্যস্থতার ডিক্রি দিলে প্রতিকার কি? রিভিশন। আকিনুর, রিভিউ লিখে দিছি না? আর সোলে ডিগ্রির বিরুদ্ধে কি? রিভিশন। হতাশ করতেছেন না কেউ, যা যা এক্সপেক্ট করতেছি তাই বলতেছেন। লুৎফর সাহেব,
এডিআর এর কোন পদ্ধতিতে মামলা প্রত্যাহারের বিধান আছে? এডিআর এর তো দুইটা পদ্ধতি, এখন কোন পদ্ধতিতে মামলা প্রত্যাহার করার বিধান আছে? সালিসি কার্যক্রমে মামলা যদি একবার প্রত্যাহার করে ওই মামলা আবার দায়ের করা যাবে নতুন করে? দারুণ, পারেন, ধন্যবাদ। প্রভাস, এই মধ্যস্থতা সর্বোচ্চ সময় কতদিন? প্রাথমিক কত? 60 দিন, আর পরে আরো 30। তাহমিনা, মধ্যস্থতা কার্যক্রমের ক্ষেত্রে কোর্ট ফি ফেরত পাবে কে? কারা ফেরত পাবে, বাদী না বিবাদী? বাদী। আশরাফুল বলেন দি, বাদী না বিবাদী? বাদী ফেরত পাবো। কেন কোর্ট তো দাখিল করছে বিবাদীও তো দেয়। যদি বিবাদী হয় তো বিবাদী উভয় হবে। এই দরজাটা টেনে দেন, বাদীও ফেরত উভয়। করতে পারে, বিবাদীও উভয়। পেতে পারে। তো ওই যে সেট অফের ক্ষেত্রে দুইজনই করতে দেয় না, তাহলে দুইজনই ফেরত পাবে। আর অন্য ক্ষেত্রে একজন, এ জায়গা ওই জায়গা বলা আছে পক্ষগণ ফেরত পাবে কত দিনের মধ্যে? 60 দিন। জি, আচ্ছা। অতিরিক্ত লিখিত জবাব, এই বিষয়টা কি আখিনুর সাহেব, কে দেয়? জাস্ট এটা বলেন, অতিরিক্ত লিখিত জবাব কে দেয়? বাদী বিবাদী উভয়। কত দিনের মধ্যে? আদালত নির্ধারিত সময়। আর মিলন সাহেব, অতিরিক্ত লিখিত জবাব রে ইংরেজিতে কি বলে? পারবেন? এডিশনাল রিটেন স্টেটমেন্ট বা সাবসিকুয়েন্ট প্লিডিংস। সাবসিকুয়েন্ট প্লিডিংস। বিমল সাহেব, এই যে আমরা এখন পর্যন্ত দুইটা আপিলযোগ্য আদেশ পড়ছি, এই দুইটা আদেশ কি কালকের আজকে মিলিয়ে? 7-10 আর 8-10। ফেরদৌস, 8-10-এ কেন আপিল করবে? 8-10-এর কাহিনী কি? কি আদেশ দেয় 8-10-এ? বলেন। কালকে আপনাদের দণ্ডবিধির পরীক্ষা থাকবে 40 মার্কের। দণ্ডবিধির ওই যে আপনার আমি বলে দিই, সেটা হলো যে লাস্ট 300 থেকে 511 পর্যন্ত পড়বেন। 300 থেকে 511। হ্যাঁ, ওই যে আবার 40 মার্কের হয়ে গেছে কি, আবার দেওয়া কি রুলস করে দিছে যে দেওয়া যাবে না, না কোনো জায়গায় নিষেধাজ্ঞা আছে? আর বৃহস্পতিবারে তো দণ্ডবিধির 100 মার্কের পরীক্ষা আছেই, বুঝছেন? এই যে প্রশ্ন ফেরদৌসে করলাম যে অতিরিক্ত লিখিত জবাব, এটা তো আমরা জানি 9-এ আছে, বাট 10-এ কি আছে? 8-10-এর 10 যে আপিলযোগ্য আদেশ, কেন ওই জায়গায় কি কাহিনী আছে? পারবেন? বলেন ফেরদৌস, বলেন। মিলন, পারবেন? জবাব দিতে ব্যর্থ হয়েছে। অতিরিক্ত লিখিত জবাব দিতে হলে রায় দেয়, আর রায়ের বিরুদ্ধে প্রতিকার হলো কি? আপিল, কারণ এটা একটা আপিলযোগ্য আদেশ। জি। আর পূর্ণ সাহেব বলেন তো যে 3 আদেশে কি আছে? 3 আদেশের টাইটেল? 3 আদেশের টাইটেল কি? আপনি এক একটা 8 আদেশ পর্যন্ত বলেন কি কি আছে, বলেন বলেন বলেন।
বলে ফেলেন, দ্রুত বলেন। হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, এক আদেশে আছে মামলার পক্ষসমূহ, হ্যাঁ, দুই আদেশে মামলার গঠন, তিন হ্যাঁ। আদেশে স্বীকৃতি প্রতিনিধি বা কৌশলী নিয়োগ, হুম, হুম, চার আদেশে মামলা রুজুকরণ, হুম, পাঁচ আদেশে সমন, হুম, ছয় আদেশে আর্জি হুম। জবাব, সাত আচ্ছা আদেশে আর্জি, আচ্ছা আট বলেন আদেশে তো, রিমু আপনি বলেন এডিআর আছে কত আদেশে? এডিআর আছে এডিআর কত স্যার, আদেশে আছে লুৎফর সাহেব? 8 আদেশে। আট আদেশ। আমাদের লুৎফর সাহেব বলছে এডিআর 8 আদেশে আছে। আপনারা কি বলেন? না, এডিআর জি কোন না স্যার, আদেশে নাই। এরিয়ার আছে 89 ক ধারায় স্যার। তো ধন্যবাদ, স্যার, আজকে আপনি এ তো পর্যন্তই। আগামীকাল চলে আসবেন, আমরা 9 আদেশ থেকে পড়া শুরু করব। আল্লাহ হাফেজ। আগামীকাল দণ্ডবিধির ক্লাস টেস্ট আছে 300 থেকে 511 ধারা পর্যন্ত 40 মার্কের, আর বৃহস্পতিবারে দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্ট আছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।